সুলতানা দিশা আসো? তাহলে একটু সাদিয়া সুলতানা দিশা, তুমি গত ক্লাস তুমি মাত্র 3 মিনিট করছো, তো আমার এই রেকর্ড অনুযায়ী ঠিক আছে। আবার এখানে দ্বিতীয় নাম আছে, তুমি কি দুইবার করছো নাকি? 132 আইডি নাম্বার। তারপরে হলো এখানে এখানে 142 আছো, 19-এর 142 সম্ভবত। ওর নাম হলো উপমা হাসান। হ্যাঁ, তাসনিম বিনতে হাসান আছো এখানে? নাই, তুমিও 3 মিনিট ক্লাস করছো। তারপরে মোরসালিন সেকশন এর 108। হ্যাঁ, তোমার এখানে দেখাচ্ছে তুমি মাত্র 4 মিনিটে ক্লাসে অ্যাটেন্ড করছো। আচ্ছা, হ্যাঁ আছে, তোমার আরেক জায়গায় আছে মোরসালিন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার এই হচ্ছে নিয়মিত, স্যার নিয়মিত সব ক্লাসে করে। না আছে 56 পরেরটাতে ঢুকছে। হ্যাঁ নাইম 133 নাইম আছো? নাইম মাত্র 1 মিনিট ক্লাস করছে। তারপরে কি সমস্যা বুঝতে পারলাম না। হাসিবুল হাসান আইডি নাম্বার 4, 9 মিনিট ক্লাস করার পরে আর দেখি না তাকে। হ্যাঁ, এই তোমরা যদি এখানে লগ ইন করো বা জুমে অ্যাড করো বা বেরোয় যাও, কিনা কিন্তু রেকর্ড থাকে এখানে। কাজে কে ফাঁকি দিচ্ছ আর কে অ্যাটেন্টিভ, ওটা কিন্তু আমরা ধরতে পারি। ঠিক আছে? তাহলে আমরা আজকে শুরু করি। আমরা গত ক্লাসে যেটা পড়াইছি সেটা হলো যে তোমার দেখা যাচ্ছে স্লাইড না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, যে আমরা গত ক্লাসে যেটা পড়লাম যে রেসপিরেটরি সিস্টেমের মধ্যে যে রেসপিরেটরি অর্গানগুলি আছে, বিশেষ করে রেসপিরেটরি অ্যাপারেটাস বলা হয়। এই রেসপিরেটরি অ্যাপারেটাস এই যে নামগুলি আমরা পড়ছি। তারপরে আমরা হোয়াট ইজ ডেড স্পেস এই সম্পর্কে জানলাম। ডেড স্পেসের কথা, আবার অ্যানাটমিক্যাল ডেড স্পেস এবং ফিজিওলজিক্যাল ডেড সম্পর্কে আলোচনা করছি। তারপরে আমি একটু ক্লাসে আছি। কে এই ক্লাসে আছি আমি, তোমাকে পরে ফোন দিতে হবে। হ্যাঁ, তাহলে রেসপিরেটরি সিস্টেমে ডেড স্পেস আর হলো তোমার ফিজিওলজিক্যাল ডেড স্পেস, আর একটা হলো অ্যানাটমিক্যাল ডেড স্পেস। এটা আমরা করলাম। তারপর আমরা দেখছি যে স্নেয়ার্স বা নোস্টিল ডিফারেন্ট অ্যানিমেলের ক্ষেত্রে কি রকম, এগুলি আমরা আলোচনা করলাম। তারপরে এর যে কাজ, রেসপিরেটরি সিস্টেমের যে মেইন ফাংশন, যেটা বললাম যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করা। তারপরে এছাড়াও আরো কিছু ইম্পর্টেন্ট ফাংশন আছে যেটা রেসপিরেটরি সিস্টেমের অর্গানের মাধ্যমে হয়। যেমন অলফেকশনের কথা বলা হয়েছে, ভোকালাইজেশনের, থার্মোরেগুলেশনের কথা বলা হয়েছে, ওয়াটার ব্যালেন্স, বডি ডিফেন্স মেকানিজম, অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাক্টিভিটি, তারপরে ডাস্ট পার্টিকেলস প্রিভেনশন করে, অ্যাসিড বেস ব্যালেন্স রেগুলেশন করে, এবং এনজিওটেনসিন এনজাইম যেটা আমরা বলি এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম সিক্রেশন করে। এই জেনারেল ফাংশনগুলি আমরা রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে হয়, সেগুলি আমরা আলোচনা করলাম। তারপরে পড়ছি আমরা যে রেসপিরেশন কি, হোয়াট ইজ রেসপিরেশন। এখানে আমরা বললাম যে যে বিশেষ করে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যেটা আমরা রেসপিরেটরি গ্যাস বলি, এটা তোমার যে এক্সচেঞ্জ হচ্ছে এনভায়রনমেন্টের সাথে আমাদের লিভিং অর্গানিজমের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে কি কারণে? যে দুই পাশে পার্শিয়াল প্রেসারের ডিফারেন্সের কারণে এটা হয়, মূলত ডিফিউশনের মাধ্যমে। অর্থাৎ যেখান থেকে পার্শিয়াল প্রেসার যেখানে বেশি, ওইখান থেকে
যেখানে কম ওইখান থেকে ডিভিশনের মাধ্যমে পার্শিয়াল প্রেসারের ডিফারেন্সের কারণে তোমার অক্সিজেন ডিফিউজ হচ্ছে এনভায়রনমেন্ট থেকে লাঞ্চের মধ্যে বা অ্যালভেওলি অথবা লাং অ্যালভেওলি থেকে পালমোনারি ব্লাডে, আবার পালমোনারি ব্লাড থেকে যাচ্ছে তোমার এনভায়রনমেন্টে অ্যালভেওলের মাধ্যমে। তাহলে এই যে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন এই যে এক্সচেঞ্জ হচ্ছে বা ডিভিশন হচ্ছে, তাকে আমরা বলি যে এটা পার্শিয়াল প্রেসারের কারণে, যার মাধ্যমে ডিভিশনের মাধ্যমে এটা রেসপিরেশন ঘটতেছে। তারপরে আমরা বললাম যে টাইপ অফ রেসপিরেশন দুই ধরনের, ইন্টারনাল রেসপিরেশন এবং এক্সটার্নাল রেসপিরেশন। আর একটা রেসপিরেশনের কথা আমরা বললাম যে সেলুলার রেসপিরেশনের কথা, যেটা আমাদের মাইটোকন্ড্রিয়াতে ঘটে, যেখানে মূলত অক্সিজেন ইউজ করে তোমার এটিপি তৈরি করে বা শক্তি উৎপন্ন করে। তারপরে আমরা বলছিলাম যে রেসপিরেটরি সাইকেল অথবা এটাকে আমরা বলি অন দ্য আদার ওয়ার্ডস ফেজেস অফ রেসপিরেশন, যেটা মূলত দুইটা ফেজ, একটা হলো ইন্সপিরেশন আর একটা হলো এক্সপাইরেশন। ইন্সপিরেশনের ক্ষেত্রে আমরা যেটা এয়ারটা মানে আমাদের লাঞ্চের ভিতরে ঢুকে অ্যাটমসফিয়ার থেকে, আর এক্সপাইরেশন হলো বা এক্সহেলেশন হলো যেটা আমরা ছেড়ে দিই। তারপরে পড়লাম আমরা মেকানিজম অফ ইন্সপিরেশন এন্ড মেকানিজম অফ এক্সপাইরেশন, মেকানিজম অফ ইনহেলেশন। এখানে কি ঘটে যে আমাদের যে এক্সটার্নাল মাসেলের কন্ট্রাকশন হয়, ডায়াফ্রামের কন্ট্রাকশন হয়, তখন ভিতরে তোমার এই রিবস স্টার্নামগুলি ফুলে যায়, ভিতরে একটা প্রেসার ক্রিয়েট হয়, যার কারণে বাতাসটা তোমার লাঞ্চের মধ্যে ঢুকতে পারে। ঠিক এক্সপিরেশনের ক্ষেত্রে তার অপোজিট, অর্থাৎ এখানে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল তোমার রিল্যাক্সেশন হবে, ডায়াফ্রাম তোমার রিল্যাক্সেশন হবে, যার কারণে তোমার কি হবে, ডায়াফ্রাম, রিবস, স্টার্নাম এগুলি তোমার রেস্টিং পজিশনে চলে আসবে। তাহলে ভিতরে থোরাসিক ক্যাভিটির ভলিউম কমে যাবে, ইন্সপিরেটরি ভলিউম কমে যাবে, যার কারণে লাংসের ভিতরে বা থোরাক্সের ভিতরে প্রেসার তৈরি হবে এবং ভিতরের বাতাসটা তোমার বের হয়ে আসবে। তারপর আমরা দেখলাম যে ইন্সপায়ার্ড এয়ারের কিরকম তোমার এই অক্সিজেন থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে, এক্সপায়ার্ড এয়ারে কিরকম কি পরিমাণ অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড থাকে, তাদের পার্শিয়াল প্রেসার পড়লাম। এবং তারপরে আমরা পড়ছি যে এই এক্সচেঞ্জ হচ্ছে যে রেসপিরেটরি গ্যাসেস, এটা কি কি কারণে হচ্ছে, এগুলি আমরা পড়ার পরে ফাইনালি আমরা দেখলাম যে এই যে প্রেসার ডিফারেন্সেস, পার্শিয়াল প্রেসার এই কথা বলো না। তারপরে ইন্সপায়ার্ড এয়ারে কিরকম অক্সিজেনের পার্শিয়াল প্রেসার, কার্বন ডাই অক্সাইডে কিরকম পার্শিয়াল প্রেসার, অ্যালভেওলার এয়ারে কিরকম পার্শিয়াল প্রেসার ছিল অক্সিজেনের এবং কার্বন ডাই অক্সাইডের, তারপর আর্টেরিয়াল ব্লাডে কিরকম এবং ভেনাস ব্লাডে কিরকম পার্শিয়াল প্রেসার ছিল। তাহলে আমরা এই পর্যন্ত তোমাদের গত ক্লাসে আমরা আলোচনা করছি। তোমাদের আরো কোনো প্রশ্ন আছে এর মধ্যে? স্যার নাই না? তাহলে যদি না থাকে তাহলে আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে আমরা দেখি যে বলে একটা পরে জানাবো। তাহলে আমরা শুরু করি যে আজকে আমাদের যে লেকচার সেটা হলো পরবর্তী স্লাইড দেখা যাচ্ছে এটা, না? জি স্যার। হ্যাঁ জি স্যার। তাহলে আমরা এই যে বললাম যে এক্সচেঞ্জ হচ্ছে, হ্যাঁ এক্সচেঞ্জ হচ্ছে, অর্থাৎ অক্সিজেন তোমার অ্যালভেওলার মাধ্যমে তোমার আমাদের ব্লাডে, পালমোনারি ব্লাডে ঢুকে যাচ্ছে ডিউ টু দ্য পার্শিয়াল প্রেসার ডিফারেন্সেস। আবার কার্বন ডাই অক্সাইডও তোমার এই অ্যালভেওলার ওয়াল দিয়ে, অর্থাৎ পালমোনারি ব্লাড দিয়ে তোমার অ্যালভেওলারে চলে যাচ্ছে। তাহলে এই যে মাঝখানে একটা পার্টিশন আছে, হ্যাঁ একটা মেমব্রেন আছে, এই মেমব্রেনকে আমরা বলি রেসপিরেটরি মেমব্রেন। অর্থাৎ এই ব্লাড এবং অ্যালভেওলাই, ব্লাড ক্যাপিলারিজ এবং অ্যালভেওলার মাঝখানে একটা মেমব্রেন থাকে, এই মেমব্রেনের স্ট্রাকচার থাকে, এইটাকে আমরা বলি কি রেসপিরেটরি মেমব্রেন, যেখানে মূলত রেসপিরেটরি গ্যাসেস এক্সচেঞ্জ হচ্ছে। তাহলে কি যে রেসপিরেটরি মেমব্রেন হলো দিস ইজ আ মেমব্রেনাস স্ট্রাকচার থ্রু হুইচ এক্সচেঞ্জ অফ রেসপিরেটরি গ্যাসেস টেক প্লেস, যেখানে এই এক্সচেঞ্জটা হচ্ছে রেসপিরেটরি গ্যাসেস, যে মেমব্রেনের মাধ্যমে দিয়ে অক্সিজেন ভিতরে ঢুকতেছে, কার্বন ডাই অক্সাইড বাইরে যাচ্ছে, তাদেরকে আমরা বলবো, সেটাকে বলবো রেসপিরেটরি মেমব্রেন। তাহলে এই রেসপিরেটরি মেমব্রেনের মধ্যে
6টা লেয়ার থাকে। একটি রেসপিরেটরি মেমব্রেনের মধ্যে 6টা লেয়ার থাকে। এই লেয়ারগুলি হলো আমরা যদি দেখি ফ্লুইড এন্ড সারফেক্টেন্ট থাকে। আমরা যদি অ্যালভিওলার সাইড থেকে ব্লাডের দিকে যাই, তাহলে আমরা যদি ওই পজিশন থেকে আসি বাইরে থেকে ভিতরে, যে ফ্লুইড এন্ড সারফেক্টেন্ট, তারপর হলো অ্যালভিওলার ইপিথেলিয়াম, অ্যালভিওলার ইপিথেলিয়াম, তারপরে লেয়ারটা হবে ইপিথেলিয়াল বেসমেন্ট মেমব্রেন। তাহলে ফ্লুইড এন্ড সারফেক্টেন্ট, তারপর হলো অ্যালভিওলার ইপিথেলিয়াম, ইপিথেলিয়ামের পরে বেসমেন্ট থাকে এন্ড ইপিথেলিয়াল বেসমেন্ট মেমব্রেন, তার মাঝখানে থাকবে, তারপরে থাকবে একটা স্পেস থাকবে, এটাকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল স্পেস। অর্থাৎ এই ইন্টারস্টিশিয়াল স্পেসটা হলো বিটুইন অ্যালভিওলার ইপিথেলিয়াম এন্ড দি ক্যাপিলারি মেমব্রেন। তারপরে থাকবে ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন, তারপরে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। তাহলে এই যে 6টা লেয়ার, যে রেসপিরেটরি মেমব্রেন, এই 6টা লেয়ার ভেদ করে এই অক্সিজেন তোমার ব্লাডে ঢুকবে, আবার আরবিসি থেকে কার্বন ডাই অক্সাইড আবার এই এই বেড়ে চলে আসবে। তাহলে 6টা লেয়ার ভেদ করেই তোমার রেসপিরেটরি গ্যাসেস এক্সচেঞ্জ হয়। এখন আমরা দেখি এই ছবিতে যদি আমরা দেখি, দেখো এই যে এখানে একটা আরবিসির চিত্র দেখানো হয়েছে, ঠিক আছে? অক্সিজেন কিভাবে আরবিসির মধ্যে ঢুকতেছে এবং কার্বন ডাই অক্সাইড কিভাবে আরবিসি থেকে বের হয়ে যাচ্ছে। আমরা যদি দেখি লেয়ার গুলি দেখি বাইরে থেকে ভিতরের দিকে, তাহলে প্রথম যে লেয়ার সেটা কি বললাম, ফ্লুইড এন্ড সারফেক্টেন্ট লেয়ার, এটা ফ্লুইড এন্ড সারফেক্টেন্ট লেয়ার। তারপরে হলো অ্যালভিওলার ইপিথেলিয়াম, তারপরে যে অ্যালভিওলার আছে তার যে লাইনিং সেল সেটা হলো অ্যালভিওলার ইপিথেলিয়াম। তাহলে ফ্লুইড এন্ড সারফেক্টেন্ট লেয়ার, অর্থাৎ এখানে ফ্লুইড থাকবে এবং সারফেক্টেন্ট লেয়ার থাকবে। তারপর হলো অ্যালভিওলার ইপিথেলিয়াম, এটা হলো অ্যালভিওলার ইপিথেলিয়াম একটু হালকা। অ্যালভিওলার ইপিথেলিয়ামের পর হলো এই যে অ্যালভিওলার বেসমেন্ট মেমব্রেন, এই অংশটা, এটা হলো বেসমেন্ট মেমব্রেন। তারপর বেসমেন্টের মেমব্রেনের পরে হলো আরেকটা স্পেস থাকবে। এই দুটা লেয়ারের মাঝখানে যে স্পেস তাকে আমরা বলবো ইন্টারস্টিশিয়াল স্পেস। তাহলে এই যে ইন্টারস্টিশিয়াল স্পেস, যেটা এই যে মাঝখানে, এটা ইন্টারস্টিশিয়াল স্পেসেস পরে হলো তোমার ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন, এটা হলো ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন। তাহলে এটা হলো অ্যালভিওলার বেসমেন্ট মেমব্রেন আর এটা হলো ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন। এই দুইটা বেসমেন্ট মেমব্রেনের মাঝখানে কি থাকবে, ফ্লুইড থাকবে। এই দুইটা বেসমেন্ট মাঝখানে স্পেস থাকবে, স্পেসটার নাম হলো ইন্টারস্টিশিয়াল স্পেস। তাহলে এই বেসমেন্ট মেমব্রেন, যেটা আমরা বলি ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন, তারপরে হলো আমাদের যে ব্লাড ক্যাপিলারি আছে, ব্লাড ক্যাপিলারি যে লাইনিং সেল বলি সেটা হলো এন্ডোথেলিয়াম। তাহলে এই যে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, এটা অর্থাৎ যেটা অনেকটা রেডিশ কালার যেটা। তাহলে এই যে 6টা লেয়ার, এই 6টা লেয়ার ভেদ করে অক্সিজেন ঢুকবে এবং 6টা লেয়ার ভেদ করে আরবিসি থেকে, রেড ব্লাড সেল থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে থ্রু সিম্পল ডিফিউশনের মাধ্যমে। তাহলে এই হলো এই 6টা লেয়ার। আমি আবার বলি, ফ্লুইড এন্ড সারফেক্টেন্ট লেয়ার, তারপর হলো অ্যালভিওলার ইপিথেলিয়াম, তারপরে হলো বেসমেন্ট মেমব্রেন, এই যে এখানে দেখা যাচ্ছে বেসমেন্ট মেমব্রেন, তারপরে দুইটা মাঝখানে কি থাকে, স্পেস থাকে, এটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল স্পেস। ইন্টারস্টিশিয়াল স্পেসের পরে হলো আরেকটা বেসমেন্ট মেমব্রেন, সেটা হলো ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন। তারপরে হলো তোমার যে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। তাহলে এই যে 6টা লেয়ার, ভিতর থেকে বাইরে থেকে ভিতরের দিকে, অথবা আমরা যেভাবে বলি ভিতর থেকে বাইরের দিকে, এই 6টা লেয়ার মিলে হলো একটা রেসপিরেটরি মেমব্রেন। এই রেসপিরেটরি মেমব্রেনের মাধ্যমে তোমার অক্সিজেন ডিফিউশন হচ্ছে আরবিসির মাধ্যমে, আবার আরবিসি থেকে কার্বন ডাই অক্সাইড ডিফিউশন হচ্ছে তোমার লাং এলগুলিতে। আমরা যদি একটু ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখি, যদি অরিজিনালি আমরা যেটা, ওটা তো ডায়াগ্রাম ছিল, আমরা যদি ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখি, এই ইলেকট্রন মাইক্রোস্কোপে অনেকটা এরকমই দেখা যায় যে এই যে এখানে দেখা যাচ্ছে এটা হলো তোমার, এটা হলো অ্যালভিওলা, যেখানে ফ্লুইড এন্ড সারফেক্টেন্ট আছে। এটা এই অ্যালভিওলাতে ফ্লুইড এন্ড সারফেক্টেন্ট থাকে এবং এই অংশটুকু যেটা, এটাকে বলা হয় যে অ্যালভিওলার ইপিথেলিয়াম। এটা হলো অ্যালভিওলার ইপিথেলিয়াম। এই অ্যালভিওলার ইপিথেলিয়াম, এই যে মাঝখানে একটা সরু রাস্তার মতো, হ্যাঁ, যেটা আমরা বি দিয়ে চিহ্নিত করেছি, এটাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন। কিসের বেসমেন্ট মেমব্রেন? অ্যালভিওলার বেসমেন্ট মেমব্রেন। তাহলে বি হলো অ্যালভিওলার বেসমেন্ট মেমব্রেন, এ হলো অ্যালভিওলার ইপিথেলিয়াম, বি হলো অ্যালভিওলার ইপিথেলিয়াল বেসমেন্ট মেমব্রেন। এই বেসমেন্ট মেমব্রেনের পরে আরেকটা স্পেস আছে, যদিও এখানে দেখা যাচ্ছে না, এই স্পেসটাকে বলবো আমরা ইন্টারস্টিশিয়াল স্পেস, যেটা এখানে সি দিয়ে দেখানো হয়েছে, এই অংশটুকু যেটা হলো ইন্টারস্টিশিয়াল স্পেস। ইন্টারস্টিশিয়াল স্পেসের পরে হলো ডি নাম্বার হলো তোমার ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন, ডি। তাহলে এই যে একটা লাইনের মতো, এটা হলো ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন।
ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন। তারপরে যেটা যেটা এই একেবারে মোটা অংশ যেটা বা থিক, সেটাকে বলবো আমরা ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। তাহলে এটা হলো ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখানো হয়েছে, আর উপরেরটা হলো এটা আমরা ডায়াগ্রাম করে দেখানো হয়েছে। তাহলে এই হলো রেসপিরেটরি মেমব্রেন। তাহলে রেসপিরেটরি মেমব্রেন কি স্যার বলো? স্যার লেয়ার আর মেমব্রেন দুইটা কি একই নাকি আলাদা? না, একটা মেমব্রেন অনেকগুলি লেয়ার মিলে একটা মেমব্রেন। লেয়ারটা হলো মেমব্রেনেরই অংশ, পুরোটাকে বলবো আমরা একটা মেমব্রেন। এই মেমব্রেনের ভিতরে অনেকগুলি 6টা লেয়ার থাকে, এই 6টা লেয়ারকে আলাদা আলাদা দেখানো হয়েছে, এই 6টা লেয়ার মিলে হলো মেমব্রেন। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, জি তাহলে আমরা প্রথম যে লেয়ারকে আমরা বলি ফ্লুইড এন্ড সারফেক্টেন্ট। যদি আমরা বাইরে থেকে ভিতরের দিকে দেখি, ওখানে ফ্লুইড থাকে, ইন্টারস্টিশিয়াল যে ফ্লুইড থাকে প্লাস সারফেক্টেন্ট থাকে। তাহলে আমরা দেখি সারফেক্টেন্টটা কি, একটা নতুন একটা শব্দ যেমন অনেকে জেনে থাকবা যে সারফেক্টেন্ট। এই সারফেক্টেন্ট হলো, এটাকে আমরা যদি সারফেস অ্যাক্টিং এজেন্ট বলা হয় অথবা সারফেস অ্যাক্টিং ম্যাটেরিয়াল, তাহলে সারফেক্টেন্ট হলো ইট ইজ এ সারফেস অ্যাক্টিং ম্যাটেরিয়াল অর এজেন্ট secreted in the alveolar epithelium. তাহলে এটা কে সিক্রেশন করে? alveolar epithelium. তাহলে সারফেস অ্যাক্টিং ম্যাটেরিয়াল অর এজেন্ট is known as surfactant which is secreted by the alveolar epithelium. তাহলে alveolar epithelium থেকে কিছু এজেন্ট অথবা ম্যাটেরিয়াল সিক্রেশন হয়, সেটাকে আমরা বলবো সারফেক্টেন্ট অথবা সারফেস অ্যাক্টিং ম্যাটেরিয়াল অথবা এজেন্ট। এটা মেইনলি এর মধ্যে প্রোটিন এবং লিপিড থাকে, এর মধ্যে মূলত লিপিড এবং প্রোটিন থাকে। এর মেইন কাজ হলো ইট ইজ রেসপন্সিবল ফর লোয়ারিং দ্য সারফেস টেনশন অফ দি ফ্লুইড। ফ্লুইডের যে সারফেস টেনশন আছে এটাকে কমায় রাখে। সারফেক্টেন্টের কাজ হলো, অর্থাৎ এই যে সিক্রেশন হচ্ছে অ্যালভিওলার এপিথেলিয়াম থেকে, অ্যালভিওলার এপিথেলিয়াল সেল থেকে, এটার কাজ হলো সারফেস টেনশনকে কমায় দেয়। ওকে, তাহলে এটা কোথা থেকে তৈরি হয়? আমি আগে বললাম যে অ্যালভিওলার এপিথেলিয়াম। অ্যালভিওলার আমাদের যে অ্যালভিওলা আছে, আমাদের লাঞ্চের যে অ্যালভিওলা আছে, এর মধ্যে এপিথেলিয়াম আছে, এর মধ্যে টাইপ 2 এপিথেলিয়াম সেল আছে, টাইপ 1 সেল আছে। তো টাইপ 2 এপিথেলিয়াল সেল তোমার যেটাকে আমরা বলি নিউমোসাইট, এই টাইপ 2 এপিথেলিয়াল সেল অথবা নিউমোসাইট, এই নিউমোসাইট থেকে মূলত এই সারফেক্টেন্ট তোমার সিক্রেশন হয়। তাহলে একটা সোর্স হলো টাইপ 2 অ্যালভিওলার এপিথেলিয়াম, অ্যালভিওলাতে থাকে, অথবা যেটা আমরা নিউমোসাইট বলি। আরেকটা হলো ক্লারা সেল, আমাদের ব্রঙ্কিউলে থাকে। ব্রঙ্কিউল সেলের মধ্যে যে তোমার যে ব্রঙ্কিউলার এক্সোক্রাইন সেল আছে, ব্রঙ্কিউলার সেল আছে, এই ব্রঙ্কিউলার সেলকে বলা হয় ক্লারা সেল। এর মধ্যে যে ক্লারা সেল আছে, এই ক্লারা সেলও তোমার এই সারফেক্টেন্ট সিক্রেশন করে। তাহলে সারফেক্টেন্টের আমরা দুইটা সোর্স এখানে বললাম, টাইপ 2 অ্যালভিওলার এপিথেলিয়াল সেল যেটা আমরা নিউমোসাইট বলি, আরেকটা হলো ক্লারা সেল। ক্লারা সেল এবং নিউমোসাইটস, টাইপ 2 অ্যালভিওলার এপিথেলিয়াম, they are secreting the surfactant. তার সারফেক্টেন্টের কাজ হলো they lowering the surface tension of fluid. তাহলে আমরা আবারও যদি বলি যে সারফেক্টেন্টের কাজ কি, বলো স্যার। যে টাইপ 1 এর কাজ কি? টাইপ 1 এর অনেক রকম কাজ আছে। টাইপ 1 এর ক্ষেত্রে করোনা ভাইরাসের সাথে অনেক রিলেশন আছে। টাইপ 1 যেটা করোনা ভাইরাসের রিসেপ্টর গুলি আসে, এখানে টাইপ 1 নিউমোসাইটের সাথে এসে রিঅ্যাকশন করে। ঠিক আছে, আমাদের সারফেক্টেন্টের সাথে মূলত টাইপ 2 নিউমোসাইট যেটা, হ্যাঁ, অথবা টাইপ 2 অ্যালভিওলার এপিথেলিয়াম বা নিউমোসাইট 2 বলা হয়, সেটা মূলত এই সারফেক্টেন্ট বা সারফেস অ্যাক্টিং ম্যাটেরিয়ালস তোমার সিক্রেশন করে। এখন টাইপ 1 তোমার অনেকগুলি কাজ করে, আদার দেন সারফেক্টেন্ট ছাড়াও অন্য যে সাইটোকাইন গুলি সিক্রেশন করে টাইপ 1। তার মধ্যে কিছু সাইটোকাইন তোমার এই আমাদের যে কোভিড-19 আক্রমণ করলে সেই টাইপ 1 থেকে যে সিক্রেশন সাইটোক্রাম হয়, সাইটোকাইন গুলি তোমার ওই কোভিড-19 ভাইরাসের সাথে তখন রিঅ্যাকশন হয়, রিঅ্যাকশনের যেটা আমরা বলি সাইটোকাইন স্ট্রোম বলি, সাইটোকাইন স্ট্রোম। তখন এখানে সাইটোকাইন স্টোন তৈরি হয়, অর্থাৎ বডিতে একটা মেজর রিঅ্যাকশন শুরু হয় যখন হাসি কাশি হয়। আমরা ওই সম্পর্কে একটু পরে জানবো, আমরা আমাদের অংশটুকু আগে জানি। ঠিক আছে, তাহলে টাইপ 2 নিউমোসাইট অথবা টাইপ 2 অ্যালভিওলার এপিথেলিয়াম, আরেকটা হলো ক্লারা সেলস আর সিক্রেটিং সারফেক্টেন্ট। তাহলে এই আমরা এখন দেখি ফাংশন, যেটা অলরেডি বলে ফেলছি, ইট রিডিউস দ্য সারফেস টেনশন অফ দি ফ্লুইড অথবা ইট রিডিউস দ্য সারফেস টেনশন অফ দি অ্যালভিওলি অফ দি লাংস। তাহলে কি হবে, যখন সারফেস টেনশন কমায় দিবে
তখন কি করবে, লাঞ্চ যাতে কলাপস না হয়, হঠাৎ করে লাঞ্চ তোমার মনে করো যে থোরাক্স ওপেনে যায়, লাঞ্চ যাতে কলাপস না হয়, কলাপসের টেন্ডেন্সিতে লাঞ্চকে প্রিভেন্ট করে, তাহলে এই সারফেক্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ to reduce the surface tension of the lung alveoli, and therefore it prevents the collapsing tendency of the lungs. যদি এই সারফেস টেনশন কেবল সারফেক্টেন্ট না থাকতো তাহলে এই যে এই লাঞ্চের যে ইয়েগুলি তোমার এলগুলিগুলি তোমার লেগে যেত, কলাপস হয়ে যেত, ঠিক আছে? তাহলে এই কলাপসিং টেন্ডেন্সি থেকে রক্ষা করার জন্য এই সারফেক্টেন্ট দরকার, খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন কাজ করে। ইট প্লেজ এন ইম্পর্টেন্ট রোল ইন দ্য ইনফ্লেশন অফ লাংস আফটার বার্থ। অর্থাৎ জন্মের পরই লাঞ্চ তো তোমার মোটামুটি কলাপসিং এ থাকে, অর্থাৎ চাপানো থাকে। আবার যখনই হঠাৎ করে আমরা বাতাস নেই, নিউবর্ন বেবি যখন হঠাৎ করে এয়ার নেই, তখন হঠাৎ করে লাঞ্চ যেন ইনফ্লেশন না হয়ে যায়, অর্থাৎ আবার কি বলে এটাকে যেন বেশি তোমার ফুলে না যায়, সেটাকেও এই প্রিভেন্ট করে কি সারফেক্টেন্ট, অর্থাৎ এই যে সারফেস অ্যাক্টিং এজেন্ট, এটাও যেন অর্থাৎ বেশি যেন স্ট্রেচিং না হয়, বেশি যেন ফুলে না যায় জাস্ট আফটার বার্থ, জন্মের পরই যেন অতিরিক্ত বাতাস না ঢুকে লাঞ্চটা যেন ফুলে না যায়, সেটাকেও রক্ষা করে এই সারফেক্টেন্ট অথবা সারফেস অ্যাক্টিং এজেন্ট। থার্ড নাম্বার ফাংশন হলো ইট প্লেজ এন ইম্পর্টেন্ট ফাংশন ইন ডিফেন্স মেকানিজম। আমাদের বডিতে যে ডিফারেন্ট টাইপ অফ সেলগুলি আছে, যেমন তোমার নিউট্রোফিল, তারপরে ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, এর মাধ্যমে অর্থাৎ এই যে নিউমোসাইট 2 এর কথা বলা হয়েছে, সারফেক্টেন্ট তোমার একটা ডিফেন্স মেকানিজমের ইম্পর্টেন্ট ফাংশন কাজ করে বাই রিডিউসিং অর বাই প্রিভেন্টিং এগেইনস্ট ইনফেকশন এন্ড ইনফ্লামেশন, অর্থাৎ ইনফেকশন ইনফ্লামেশন যাতে না হতে পারে, সেজন্য ডিফেন্স সিস্টেম হিসেবে, ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করবে। তাহলে তিনটা ইম্পর্টেন্ট ফাংশনের কথা বললাম। এটা সারফেস টেনশন কমায় দেয়, যার কারণে আমাদের লাঞ্চ যেন কলাপস না হয়, আর একেবারে নিউবর্ন বেবির ক্ষেত্রে যখন বাচ্চা জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে লাঞ্চ যেন ওভার ইনফ্লেশন না হয়। আরেকটা হলো ডিফেন্স মেকানিজমের ফাংশন, এই কি বলে সারফেক্টেন্টের কাজ, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা দেখি, আমরা বলতেছিলাম যে আমাদের এক্সচেঞ্জ হচ্ছে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আমাদের রেসপিরেটরি মেমব্রেন দিয়ে এক্সচেঞ্জ হচ্ছে, রেসপিরেটরি মেমব্রেন দিয়ে কার্বন ডাইঅক্সাইড ঢুকে যাচ্ছে আরবিসির মধ্যে, আর আবার কার্বন ডাইঅক্সাইড আরবিসি থেকে এই রেসপিরেটরি মেমব্রেন দিয়ে তোমার বের হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমরা বলবো সিম্পল ডিভিশনের মাধ্যমে এক্সচেঞ্জ হচ্ছে। এখন এক্সচেঞ্জ হওয়ার পরে, আফটার এক্সচেঞ্জিং অফ অক্সিজেন অর এক্সচেঞ্জিং অফ দি কার্বন ডাইঅক্সাইড, তাহলে তাদের আউটকামটা কি, এটা আমাদের বডিতে কিভাবে যাবে, আমাদের বিভিন্ন অর্গানে এই অক্সিজেন কিভাবে তোমার ট্রান্সপোর্ট হবে। তাহলে আমরা দেখি এখন ট্রান্সপোর্ট অফ রেসপিরেটরি গ্যাসেস। তাহলে আফটার এক্সচেঞ্জ অফ অক্সিজেন থ্রু দ্য লাং, alveoli and pulmonary blood, oxygen is transport from alveoli to the tissue. তাহলে কিভাবে ট্রান্সপোর্ট হবে? ইন টু ফর্ম, দুইটা ফর্মে ট্রান্সপোর্ট হবে। তাহলে আমরা আগে বললাম এক্সচেঞ্জ হলো, এখন এটা আমাদের বডিতে ছড়াই দিতে হবে, ট্রান্সপোর্ট করতে হবে। কিভাবে করবে? দুইটা ফর্মে করে, একটা হলো সিম্পল ফিজিক্যাল সলিউশন হিসেবে, অর্থাৎ অক্সিজেন তোমার আমাদের যে ব্লাডের মধ্যে যে প্লাজমা আছে, এই প্লাজমার মধ্যে যে ওয়াটার আছে সিংহভাগ, সেই প্লাজমার ওয়াটারের মধ্যে সে কি ডিজলভ হয়ে যাবে, এটাকে আমরা বলি ফিজিক্যাল সলিউশন। তাহলে অক্সিজেনটা কি করবে? অক্সিজেনের কিছু অংশ, কিছু পরিমাণ অক্সিজেন তোমার ব্লাডের প্লাজমার মধ্যে যে ওয়াটার আছে, এই ওয়াটারের সাথে কি হবে? ডিজলভ হয়ে যাবে, এটাকে আমরা বলি সিম্পল ফিজিক্যাল সলিউশন। তাহলে দুইটা ফর্মে, একটা হলো সিম্পল ফিজিক্যাল সলিউশন হিসেবে এটা ট্রান্সপোর্ট হবে। তাহলে অক্সিজেন ডিজলভ ইন ওয়াটার অফ প্লাজমা, তাহলে অক্সিজেন প্লাজমার ওয়াটারের মধ্যে ডিজলভ হবে এবং এইভাবে ট্রান্সপোর্ট হবে, ইজ ট্রান্সপোর্টেড ইন দিস ফিজিক্যাল ফর্ম, এই ফিজিক্যাল ফর্মেই ট্রান্সপোর্ট হবে। সাধারণত 3% অফ টোটাল অক্সিজেন আমাদের ব্লাডের, যদি 100 ml যদি অক্সিজেন আমরা ট্রান্সপোর্ট করি আমাদের ব্লাড দিয়ে, তাহলে তার মাত্র 3 ml অক্সিজেন, যদি 100 ml অক্সিজেন আমরা ট্রান্সপোর্ট করি, তাহলে তার মধ্যে 3 ml অক্সিজেন তোমার এই ফিজিক্যাল সলিউশনের মাধ্যমে অথবা ওয়াটারের মাধ্যমে ডিজলভ হয়ে ট্রান্সপোর্ট হবে। ওকে, তাহলে কি বললাম? অনলি 3% অফ টোটাল অক্সিজেন
of our blood, আমাদের ব্লাডে যত অক্সিজেন আছে তার 3% অক্সিজেন is transported by physical solution or transported by water as in dissolved form. তাহলে দেখলাম খুবই কম পরিমাণ। তাহলে under normal condition 0.3 ml of oxygen is carried by 100 ml of plasma of arterial blood. তাহলে আমরা দেখি যে নরমাল কন্ডিশনে দেখা গেছে যে মাত্র 0.3 ml oxygen transport by the water of plasma. প্লাজমার মধ্যে যে ওয়াটার আছে তার মধ্যে আমাদের 100 ভাগের মাত্র 0.3 ভাগ অক্সিজেন ট্রান্সপোর্ট হয় আর্টেরিয়াল ব্লাডে, আর তারও অর্ধেক অর্থাৎ 0.15 ml অক্সিজেন ট্রান্সপোর্ট হয় তোমার ভেনাস ব্লাড দিয়ে। তাহলে আর্টেরিয়াল ব্লাড এই যে ডিজলভ ফর্মে যেটা অক্সিজেন ডিজলভ হয় ওয়াটারে, ঠিক আছে, সেটা হলো তোমার আর্টেরিয়াল ব্লাড দিয়ে ট্রান্সপোর্ট হয় 0.3 ml আর 0.1 ml অর্থাৎ হাফ অফ 0.3 ml যেটা হলো 0.15 ml অক্সিজেন ট্রান্সপোর্ট হয় ভেনাস ব্লাড দিয়ে। তাহলে তোমরা আর্টেরিয়াল ব্লাড আর ভেনাস ব্লাড তো বুঝো, তাই না? আর্টেরিয়াল ব্লাড হলো যেটা তোমার আর্টেরিয়াল সিস্টেমের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়, আর ভেনাস ব্লাড হলো যেটা ভেইন দিয়ে অর্থাৎ শিরা দিয়ে যেটা ট্রান্সপোর্ট হয়, তাকে আমরা বলবো ভেনাস ব্লাড। সেখানে মাত্র অক্সিজেন ট্রান্সপোর্ট হয় 0.15 ml অফ অক্সিজেন প্রতি 100 ml প্লাজমার মাধ্যমে। স্যার বলো স্যার ফুসফুসের ভিতরে আর্টারি আবার ভেইন দুইটা একসাথে আসলো। ফুসফুস তো নাই রে এখন, এখন তো আমরা বেরিয়ে আসলাম এক্সচেঞ্জ হওয়ার পরে, এটা এখন আমাদের সারা শরীরে ছড়াই যেতে হবে, তাই না? হ্যাঁ এখন আমরা তো এক্সচেঞ্জ হয়ে গেল, এক্সচেঞ্জ হইলে যে এক্সচেঞ্জ হয়ে কোথায় হলো? আরবিসি চলে আসলো। অক্সিজেনটা কোথায় আসলো? আমরা রেসপিরেটরি মেমব্রেন দেখলাম, আরবিসি তে ঢুকে গেল, তাই না? হ্যাঁ আরবিসি তে ঢুকের মধ্যে আরবিসির মধ্যে কি আছে? প্লাজমা, কি বলে, আর আরবিসির মধ্যে ফ্লুইড আছে না? হ্যাঁ প্লাজমা আছে, ওয়াটার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ওয়াটারের মধ্যে ডিজলভ হয়ে তোমার 3% তোমার কি করে ক্যারি করে, ঠিক আছে? তবে ব্লাডের যে 3% ক্যারি করে কিসের মাধ্যমে? এই প্লাজমাতে বা ওয়াটারের সাথে ডিজলভ হয়ে। এখন বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তার মানে এখন আর লাঞ্চে না, এটা এখন আমাদের বডিতে সরাই দিতে হবে অক্সিজেন। এখন আমি বলতেছিলাম যে অক্সিজেনটা কিভাবে ট্রান্সপোর্ট হচ্ছে। তাহলে এই যে বাকি যে 97% অক্সিজেন, হ্যাঁ, বাকি যে 90% অক্সিজেনটা তোমার কিভাবে ট্রান্সপোর্ট হয়? ইন কম্বাইন উইথ দি হিমোগ্লোবিন, অর্থাৎ হিমোগ্লোবিনের সাথে আরবিসি যে হিমোগ্লোবিন আছে এই হিমোগ্লোবিনের সাথে সে কম্বিনেশন হয়ে ট্রান্সপোর্ট হয়, যেটা আমরা অক্সি হিমোগ্লোবিন করছি লেভেল 1 সেমিস্টার 1 এ। তোমরা যদি অক্সি হিমোগ্লোবিন পড়ার কথা, অক্সি হিমোগ্লোবিন অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যখন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয় তাদেরকে আমরা যে যৌগ তৈরি হয় তাদেরকে বলি অক্সি হিমোগ্লোবিন। এই অক্সি হিমোগ্লোবিন হিসাবে 97% অক্সিজেন ট্রান্সপোর্ট হয় আমাদের বডিতে। তাহলে অক্সিজেন কম্বাইন উইথ হিমোগ্লোবিন ইন ব্লাড এন্ড ইজ ট্রান্সপোর্টেড অ্যাজ অক্সিজেন, ঠিক আছে? 97% অক্সিজেন তোমার কি হয় এই মেথডে অর্থাৎ অক্সি হিমোগ্লোবিন হিসেবে ট্রান্সপোর্ট হয়। এমন দেখা গেছে আমাদের বডিতে যদি তোমার হিমোগ্লোবিনের পরিমাণ যদি 15 ভাগ থাকে, 15 গ্রাম থাকে প্রতি 100 ml ব্লাডে, নরমালি তাই না? হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন কত? প্রতি 100 ml ব্লাডে হলো 15 গ্রাম নরমালি, ঠিক আছে? তাহলে প্রতি 100 ml ব্লাডে হিমোগ্লোবিন থাকে হলো 15 গ্রাম। আমরা এখানে জানি যে 1 গ্রাম হিমোগ্লোবিন ক্যান ক্যারি 1.34 ml অফ অক্সিজেন। তাহলে এই যে 1 গ্রাম হিমোগ্লোবিন কি পরিমাণ অক্সিজেন গ্রহণ করতে পারে? 1.3 ml অক্সিজেন সে ক্যারি করতে পারে। তাহলে আমরা বলছি যে 100 ml ব্লাডে আমাদের হিমোগ্লোবিন আছে 15 গ্রাম। তাহলে 15 গ্রাম হিমোগ্লোবিন 15 গ্রাম হিমোগ্লোবিন ক্যারি করতে পারে কতটুকু? প্রায় 20 ml অক্সিজেন, তাই না? অর্থাৎ 15 মাল্টিপ্লাই 1.34, তাহলে আসে হলো প্রায় 20 ml অফ অক্সিজেন প্রতি 100 ml ব্লাডের মাধ্যমে। তাহলে প্রতি 100 ml ব্লাডের মাধ্যমে অক্সিজেন ক্যারি করে কত? 20 ml অফ অক্সিজেন। আবার ওইখানে ডিজল ফর্মে প্লাজমাতে ডিজল ফর্মে মাত্র ক্যারি করে 0.3 ml।
ওকে, 0.3 ml অক্সিজেন ক্যারি করে বাই প্লাজমা। আবার এখানে ক্যারি করে কত, হিমোগ্লোবিনের সাথে কম্বাইন হয়ে প্রায় 20 ml অক্সিজেন ক্যারি করে, যদি তোমার বডিতে নর্মাল হিমোগ্লোবিন 15 গ্রাম থাকে প্রতি 100 ml ব্লাডের মধ্যে। বাট the oxygen carrying capacity of blood is only 19 ml%। কারণ কি, অক্সিজেনের সাথে যে হিমোগ্লোবিন কম্বাইন হবে এটাকে আমরা বলি স্যাচুরেশন। এই স্যাচুরেশন অর্থাৎ সম্পৃক্ততা, হিমোগ্লোবিন ইজ স্যাচুরেটেড উইথ অক্সিজেন অ্যাবাউট 97.5%, 100% হয় না। হিমোগ্লোবিন এবং অক্সিজেন যে মিলিত হলো, ইট ইজ নট 100% স্যাচুরেটেড, কিছু থেকে যাবে। এই অক্সিজেনের যে স্যাচুরেশন ক্যাপাসিটি উইথ হিমোগ্লোবিন ইজ 97.5%। তাহলে দেখা গেছে যে প্রতি 15 গ্রাম হিমোগ্লোবিন ক্যান ক্যারি 19 ml অফ অক্সিজেন। ওকে, তাহলে আমরা দেখি যে অক্সিজেন ট্রান্সপোর্ট হয় দুই ভাবে, একটা হলো ফিজিক্যাল সলিউশন হিসেবে, আরেকটা হলো কম্বাইন উইথ দ্য হিমোগ্লোবিন। ফিজিক্যাল সলিউশনের মাধ্যমে কিভাবে, প্লাজমার মধ্যে যে ওয়াটার আছে এই ওয়াটারের মধ্যে অক্সিজেন তোমার কি হয়, ডিজলভ হিসেবে ট্রান্সপোর্ট হয়। আর মেজর পোর্শন যেটা 97%, সেটা কিভাবে, অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। এই অক্সি হিমোগ্লোবিন হিসেবে আমাদের বডিতে অর্থাৎ লাংস থেকে, লাং এলবলি থেকে শরীরে আর্টেরিয়াল ব্লাডের মাধ্যমে ছড়ায় দেয়। তাহলে তোমার শরীরে বা আমার শরীরে যদি 15 গ্রাম হিমোগ্লোবিন থাকে প্রতি 100 মিলিলিটার রক্তে, তাহলে প্রতি 1 গ্রাম হিমোগ্লোবিন তোমার ক্যারি করতে পারে কতটুকু, 1.3 ml অফ অক্সিজেন। তাহলে 15 গ্রাম করতে পারবে 20 ml, এক্স্যাক্টলি 20 ml করতে পারে না। কারণ হলো যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের স্যাচুরেশন ক্ষমতা হলো ম্যাক্সিমাম 97.5%, যার কারণে এই সর্বোচ্চ তোমার ক্যারি করতে পারবে 90 ml প্রতি 100 মিলিলিটার রক্তে 90 ml অক্সিজেন সে ক্যারি করতে পারবে এজ এ অক্সি হিমোগ্লোবিন হিসাবে। তাহলে আমরা দেখি এখানে দেখানো হয়েছে, দেখো এই এক্স এক্সিসে দেখানো হয়েছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, আবার ওয়াই এক্সিসে দেখানো হয়েছে স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন। যদি তোমার অক্সিজেনের পার্শিয়াল প্রেসার 100 হয়, 100 মিলিমিটার মার্কারি হয় যদি অক্সিজেনের পার্শিয়াল প্রেসার, তাহলে সে হিমোগ্লোবিনকে স্যাচুরেশন করতে পারবে সর্বোচ্চ 97.5%। তাহলে আমরা দেখেছি যে আর্টেরিয়াল ব্লাডের অক্সিজেনের পার্শিয়াল প্রেসার হলো 100, আর্টেরিয়াল ব্লাডের অক্সিজেনের পার্শিয়াল প্রেসার হলো 100, তাহলে সে হিমোগ্লোবিনের সাথে কম্বাইন হতে পারবে ম্যাক্সিমাম 97.5%। আবার যদি ভেনাস ব্লাডের দিকে চিন্তা করি, ভেনাস ব্লাডের যে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার হলো 40 মিলিমিটার মার্কারি, তাহলে ভেনাস ব্লাডের অক্সিজেনের পার্শিয়াল প্রেসার হলো 40 মিলিমিটার মার্কারি। তাহলে হিমোগ্লোবিন এর মাধ্যমে অক্সিজেন ক্যারি হবে অনলি 72%। তাহলে 72% তোমার কি হবে, স্যাচুরেশন হইতে পারবে যদি ব্লাডের অক্সিজেনের পার্শিয়াল প্রেসার তোমার 40 মিলিমিটার মার্কারি, এবং অক্সিজেনের পার্শিয়াল প্রেসার যদি তোমার 25 মিলিমিটারে চলে আসে, যেটা আমরা এই ভেনাস ব্লাডে অনেক সময় দেখি। যদি কোনো কারণে পার্শিয়াল প্রেসার কমে যায় অক্সিজেনের তোমার ব্লাডে, সেটা যদি 25 মিলিমিটার মার্কারিতে হয়, তাহলে সে অক্সিজেনের ক্যাপাসিটি বা স্যাচুরেশন ক্যাপাসিটি হবে 50%। তাহলে এটাকে আমরা বলি অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। তাহলে সর্বোচ্চ তোমার স্যাচুরেশন ক্ষমতা হিমোগ্লোবিনের অক্সিজেনের সাথে সেটা কত, 97.5। তাহলে তোমার বডিতে যদি প্রতি 100 মিলিলিটার রক্তের মধ্যে যদি তোমার হিমোগ্লোবিন থাকে এবং আর্টেরিয়াল ব্লাডের তোমার পার্শিয়াল প্রেসার যদি 100 মিলিমিটার মার্কারি হয়, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনের, তাহলে সর্বোচ্চ 97.5% তোমার অক্সিজেন ক্যারি করতে পারবে। সেই হিসাবে আমরা বললাম যে সর্বোচ্চ প্রতি 100 মিলিলিটার রক্তে তোমার 19 মিলিলিটার বা 19 মিলিলিটার অক্সিজেন ক্যারি করতে পারবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে তোমাদের কোনো প্রশ্ন আছে না এখান থেকে? জি স্যার।
বলো। স্যার ফিজিক্যাল সলিউশন যেটা সেখানে দেখলাম যে 3% অক্সিজেন ক্যারি হয়, কিন্তু স্যার পরে আবার দেখলাম যে ওই যে আর্টারিয়াল ব্লাড দিয়ে 0.3% এবং ভেনাস ব্লাড দিয়ে 0.15%, এই দুটো পার্সেন্টেজ কি ওই 3% সাবডিভিশন? না না, এটা ওই 3% এর সাবডিভিশন নয়, এটাকে বলা হয়েছে ওভারঅল যে পার্সেন্টেজ 3%, সেটা হলো ফিজিক্যাল সলিউশনের মাধ্যমে। আর যে সাবডিভিশনের কথা বলা হয়েছে, এটা প্রতি 100 মিলিলিটার আর্টেরিয়াল ব্লাডের মধ্যে তোমার 0.3 ml অক্সিজেন তোমার এই ফিজিক্যাল সলিউশনের মাধ্যমে যেতে পারে। জি স্যার, বুঝছি। বুঝতে পারছো? ওইটার সাবডিভিশন না। জি স্যার। হ্যাঁ, আর কারো প্রশ্ন নাই? তাহলে আমরা দেখি কার্বন ডাই অক্সাইড কিভাবে ট্রান্সপোর্ট হয়। তাহলে আমরা দেখলাম অক্সিজেন ট্রান্সপোর্ট হয় মূলত দুই ভাবে, একটা ফিজিক্যাল সলিউশনের মাধ্যমে, আরেকটা হলো তোমার এজ এ অক্সিহিমোগ্লোবিনের সাথে, অর্থাৎ হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে। সে মেজর অক্সিজেন তোমার 97% অক্সিজেন তোমার যুক্ত হয় হিমোগ্লোবিনের সাথে, যেটা আমরা অক্সিহিমোগ্লোবিন বলি। এর মাধ্যমে সে ট্রান্সপোর্ট হয়ে আমাদের বডিতে অক্সিজেন সরবরাহ করে। এখন আসো দেখি যে এই রেসপিরেটরি কার্বন ডাই অক্সাইড কিভাবে ট্রান্সপোর্ট হয়। কার্বন ডাই অক্সাইড মূলত ট্রান্সপোর্ট হয় চারটা ওয়েতে, চারটা ফর্মে। একটা হলো ডিজলভ ফর্ম, অক্সিজেনের মতোই, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড তোমার ব্লাডের যে এই প্লাজমার মধ্যে যে ওয়াটার আছে তার সাথে তোমার ডিজলভ হতে পারে। ম্যাক্সিমাম 7% আমাদের যে টোটাল কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট করবে তার 7% কার্বন ডাই অক্সাইড তোমার এভাবে ডিজলভ হতে পারে। তাহলে এটাকে আমরা বলবো এজ এ ফিজিক্যাল সলিউশন অথবা এজ এ ডিজলভ ফর্ম। তাহলে কার্বন ডাই অক্সাইড diffuses into the blood and dissolves in the fluid of plasma. It is about 7% of the total carbon dioxide in the blood. টোটাল কার্বন ডাই অক্সাইডের মাত্র 7% তোমার এই ডিজলভ ফর্মে ট্রান্সপোর্ট হয়। আরেকটা হলো এজ এ কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড হিসেবেও ট্রান্সপোর্ট হতে পারে, বাট ইট ইজ ভেরি নেগলিজিবল। তাহলে কার্বন ডাই অক্সাইড প্লাজমার মধ্যে যে ওয়াটার আছে, এই ওয়াটারের সাথে তোমার কম্বাইন হয়ে কার্বনিক অ্যাসিড হিসেবে ট্রান্সপোর্ট হতে পারে, কিন্তু কার্বনিক অ্যাসিড খুবই আনস্টেবল, যার কারণে কি হয়, এটা ভেঙে যায়। যার কারণে এই কার্বনিক অ্যাসিড হিসেবে ট্রান্সপোর্টটা হতে পারে একেবারেই যত সামান্য। তাহলে এই জন্য এটাকে বলা হয়েছে ইট ইজ ভেরি নেগলিজিবল। কার্বনিক অ্যাসিড ফর্মও যেতে পারে ভেরি লো অ্যামাউন্ট। তারপরে নেক্সট হলো কার্বনেট হিসাবে, বাইকার্বনেট হিসাবে, অর্থাৎ এটা পায় 63% কার্বন ডাই অক্সাইড। 63% কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্টেড এজ এ বাইকার্বনেট। কিভাবে হয়? আমি আগেই বললাম যে কার্বনিক অ্যাসিড তোমার দ্রুত ভেঙে যায়। এই কার্বন ডাই অক্সাইডের সাথে যখন পানি মিক্স ডিজলভ হয়ে তোমার কার্বনিক অ্যাসিড তৈরি হয়। এই কার্বনিক অ্যাসিড তোমার কোথায় হয়? এটা মূলত আরবিসির ভিতরে, অর্থাৎ প্লাজমা থেকে কার্বন ডাই অক্সাইড তোমার আরবিসিতে যখন ঢুকে, এটা তখন ওয়াটারের সাথে মিক্সড হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি হয়। এই কার্বনিক অ্যাসিড তৈরি হওয়ার জন্য যে এনজাইম দরকার, সেটাকে আমরা বলি কার্বনিক অ্যানহাইড্রেজ। এই এনজাইমটাকে বলা হয় কার্বনিক অ্যানহাইড্রেজ। তাহলে এই বিক্রিয়া ঘটানোর জন্য যে এনজাইম দরকার, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড উইথ ওয়াটার টু মেক কার্বনিক অ্যাসিড, যে এনজাইমটা দরকার তাকে আমরা বলি কার্বনিক অ্যানহাইড্রেজ। এই কার্বনিক অ্যানহাইড্রেজের উপস্থিতিতে এটা আরবিসি বা অন্যান্য সেলের মধ্যে বেশি থাকার কারণে প্লাজমার তুলনায় আরবিসির ভিতরে এই রিঅ্যাকশনটা বেশি হয়, কারণ হলো কার্বনিক অ্যানহাইড্রেজটা ওইখানে বেশি থাকে। তাহলে যখনই আরবিসিতে তখন এই কার্বনিক অ্যাসিড তৈরি হলো, এবং বলা হয়ে থাকে in the RBCs the reaction is at least 200 to 300 times faster than that of plasma due to presence of the carbonic anhydrase. তাহলে কার্বনিক অ্যানহাইড্রেজের উপস্থিতির কারণে প্লাজমার তুলনায় আরবিসিতে কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার মিলে কার্বনিক অ্যাসিডটা দ্রুত তৈরি হয়। ঠিক আছে? এখন এই দ্রুত তৈরি হওয়ার পরে যখনই কার্বনিক অ্যাসিড তৈরি হয়ে গেল, এই কার্বনিক অ্যাসিড আমি আগেই বললাম ইট ইজ ভেরি আনস্টেবল হওয়ার কারণে আবার সে ভেঙে যায়। ভেঙে যে কি হয়, ভেঙে যে তোমার এই বাইকার্বনেট আলাদা হয়ে যায়, অর্থাৎ কার্বনিক অ্যাসিড থেকে বাইকার্বনেট প্লাস হাইড্রোজেন আয়ন, বাইকার্বনেটটা আলাদা হয়ে যায়। তাহলে বাইকার্বনেট হিসেবে ট্রান্সপোর্ট করতে পারে। তাহলে কার্বন ডাই অক্সাইড এজ এ বাইকার্বনেট হিসেবে ট্রান্সপোর্ট হয় প্রায় 63%। তারপরে আসো আমাদের যে এজ এ
কার্বামাইনো সরি এস কার্বামাইনো কম্পাউন্ড অথবা কার্ব অ্যামাইনো কম্পাউন্ড। আমরা তোমরা সবাই পড়ার কথা যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের যখন আমরা ডেরিভেটিভস পড়ছি, ওইখানে হিমোগ্লোবিনের ডেরিভেটিভস এর মধ্যে একটা ছিল কার্ব অ্যামাইনো হিমোগ্লোবিন অথবা কার্ব অ্যামাইনো কম্পাউন্ডস। তাহলে কার্বন ডাই অক্সাইড যখন তোমার হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয় তখন তাদেরকে বলবো কার্ব অ্যামাইনো হিমোগ্লোবিন। কার্বন ডাই অক্সাইড যখন ব্লাডের প্লাজমা প্রোটিনের সাথে যুক্ত হয় তখন তাকে বলবো আমরা কার্ব অ্যামাইনো কম্পাউন্ড। ওকে, তাহলে কার্ব অ্যামাইনো কম্পাউন্ড হলো যদি হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয় অথবা ব্লাডের যে প্লাজমা প্রোটিন আছে, প্লাজমার মধ্যে যে প্রোটিন আছে এই প্রোটিনের সাথে যখন যুক্ত হয় তাদেরকে আমরা বলবো কার্ব অ্যামাইনো কম্পাউন্ড। ভেরি সিম্পল। তাহলে এই কার্ব অ্যামাইনো কম্পাউন্ড হিসেবে 30% কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট হয়। তাহলে আমরা 100 ভাগ কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা বললাম 63 হয় বাইকার্বনেট হিসাবে, 30% হয় কার্ব অ্যামাইনো কম্পাউন্ড হিসাবে, 7% হয় তোমার ডিজল ফর্মে। অর্থাৎ এটা কোনো কারণে 7% যেতে পারে ওয়াটারের সাথে ডিজলভ হয়ে। তাহলে কার্ব অ্যামাইনো কম্পাউন্ড কাকে বলে? যখন এই কার্বন ডাই অক্সাইড আইদার হিমোগ্লোবিনের সাথে অর প্লাজমা প্রোটিনের সাথে যুক্ত হয়ে যে কম্পাউন্ড তৈরি করে তাদেরকে আমরা বলি কার্ব অ্যামাইনো কম্পাউন্ড। তাহলে এই কার্ব অ্যামাইনো কম্পাউন্ড এর 30% কার্বন ডাই অক্সাইড তোমার এই কম্পাউন্ড হিসেবে ট্রান্সপোর্ট হতে পারে। তাহলে কার্বন ডাই অক্সাইড যখন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয় তাকে আমরা বলবো কার্ব অ্যামাইনো হিমোগ্লোবিন অথবা কার্ব হিমোগ্লোবিন। আবার যখন প্লাজমা প্রোটিনের সাথে যুক্ত হয় তাকে আমরা বলবো কার্ব অ্যামাইনো কম্পাউন্ড অথবা একত্রে দুইটাকে আমরা বলবো কার্ব অ্যামাইনো কম্পাউন্ড। তাহলে কার্ব অ্যামাইনো হিমোগ্লোবিন অথবা কার্ব অ্যামাইনো প্রোটিন যেভাবে বলি না কেন, কার্ব অ্যামাইনো কম্পাউন্ড যদি বলি, এইগুলি আমরা একত্রে বলি কার্ব অ্যামাইনো কম্পাউন্ড। তাহলে অক্সিজেনের যেখানে আমরা বললাম মাত্র দুইটা ভাবে এটা ট্রান্সপোর্ট হয়, কিন্তু কার্বন ডাই অক্সাইড তোমার এখানে বলা হয়েছে 4টা রকমে, অর্থাৎ 4টা ফর্মে সে ট্রান্সপোর্ট। একটা হলো ডিজল ফর্মে, ওয়াটারের সাথে ডিজল হয়ে 7%, কার্বনিক অ্যাসিড হিসাবেও কিছু হতে পারে, ভেরি নেগলিজিবল। সিংহভাগ কার্বন ডাই অক্সাইড তোমার বাইকার্বনেট হিসাবে ট্রান্সপোর্ট হবে এবং 30% হলো তোমার হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অথবা ব্লাডের মধ্যে যে প্রোটিন আছে এই প্রোটিনের সাথে যুক্ত হয়ে যেটাকে আমরা বলি কার্ব অ্যামাইনো কম্পাউন্ড হিসেবে ট্রান্সপোর্ট হবে। এইভাবে এই কার্ব অ্যামাইনো কম্পাউন্ড হিসেবে অথবা বাইকার্বনেট হিসেবে অথবা ডিজলভ ফর্মে আমাদের বডি থেকে কার্বন ডাই অক্সাইড তোমার লাং এলভোলিতে নিয়ে আসবে। এই হলো ট্রান্সপোর্ট অফ রেসপিরেটরি কার্বন ডাই অক্সাইড। তোমাদের ক্লিয়ার হয়েছে এটা? স্যার হচ্ছে বলো সোজা উত্তর লাগিয়েছে বলবো মনে হচ্ছে। স্যার হচ্ছে ওই যে আপনি যে বললেন যে স্যার অ্যাজ বাইকার্বনেটের মাধ্যমে, কিন্তু স্যার বললেন যে স্যার এটা খুব হচ্ছে আনস্টেবল, সেক্ষেত্রে স্যার 63% কিভাবে হচ্ছে এটা আরেকবার বলেন। ও আচ্ছা, আমি বললাম যে কার্বনিক অ্যাসিড তৈরি হয় প্রথম কার্বন ডাই অক্সাইডের সাথে যখন তোমার ওয়াটার তোমার যুক্ত হয় ইন প্রেজেন্স অফ কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমের মাধ্যমে, তখন কার্বনিক অ্যাসিড তৈরি হয় আরবিসির ভিতরে। এই কার্বনিক অ্যাসিড যখন তৈরি হয়, এই কার্বনিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড যখন তৈরি হয় এই কার্বনিক অ্যাসিডটা আনস্টেবল, অর্থাৎ ভেঙে যায় দ্রুত। ঠিক আছে, ভেঙে যায় তখন আবার দুই ভাগ হয়, একটা হলো বাইকার্বনেট আর একটা হলো হাইড্রোজেন আয়ন। কার্বনিক অ্যাসিডের সঙ্গে যদি চিন্তা করো H2CO3, তাহলে বাইকার্বনেট হলো HCO3 প্লাস হাইড্রোজেন আয়ন, তাহলে হাইড্রোজেন আয়ন আলাদা থেকে যায় বাইকার্বনেট হিসেবে, কার্বন ডাই অক্সাইড তোমার ট্রান্সপোর্ট হতে থাকে। এটাই আমি বললাম। আমরা পরের স্লাইডটা দেখলে তুমি আরেকটু বুঝতে পারবা। হ্যাঁ, তাহলে এই যে এই কার্বনিক অ্যাসিডটা আমি আগেই বললাম যে ভেরি আনস্টেবল এবং সহজেই তোমার ভেঙে যায় কি হয় বাইকার্বনেট এবং হাইড্রোজেন আয়ন তৈরি হয়। তাহলে যত বেশি কার্বনিক অ্যাসিড তৈরি হবে তত বেশি কি হবে বাইকার্বনেট তৈরি হবে আরবিসির ভিতরে, তাই না? হাইড্রোজেন আয়নও তৈরি হবে। তাহলে এই যে আরবিসি থেকে যখন বাইকার্বনেট তৈরি হয়, এই বাইকার্বনেট তোমার আবার আরবিসির ভিতর থেকে প্লাজমাতে চলে আসবে সেল মেমব্রেন দিয়ে। তাহলে আরবিসির ভিতরে তৈরি হলো বেশি হওয়ার কারণ কি? আরবিসির মধ্যে বেশি হওয়ার কারণ কি? আরবিসির মধ্যে হাইড্রোজেন আয়ন বেশি থাকবে তাহলে। না কার্বনিক অ্যানহাইড্রেট
কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম বেশি থাকার কারণে ওইখানে কার্বনিক অ্যাসিড বেশি তৈরি হয়, অর্থাৎ ওয়াটার এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি হয়। এটা প্লাজমার তুলনায় আরবিসি তে বেশি হওয়ার কারণ হলো ওইখানে এনজাইম বেশি থাকে, অর্থাৎ কার্বনিক অ্যানহাইড্রেস বেশি থাকে, যেই কম্পাউন্ড তৈরি করার জন্য যে এনজাইমের দরকার সেটা এখানে থাকে বেশি, সেই জন্য বেশি। ঠিক আছে, তাহলে এই কার্বনিক অ্যাসিড যখনই তৈরি হলো আবার এই বাইকার্বনেট হিসাবে সে ভেঙে গেল। সেই বাইকার্বনেট আবার করে কি আবার আরবিসি থেকে প্লাজমাতে চলে আসে, আরবিসি থেকে প্লাজমাতে চলে আসে। তাহলে যত বেশি বাইকার্বনেট তোমার তৈরি হলো কার্বনিক অ্যাসিড থেকে, বাইকার্বনেটটা বেরিয়ে আসলো কোথা থেকে? আরবিসি থেকে প্লাজমাতে। তাহলে যত বেশি বাইকার্বনেট, এই যে নেগেটিভ আয়ন যে বেরিয়ে আসলো, হ্যাঁ, বেরিয়ে আসলে যত বেশি বেরিয়ে আসবে তাহলে কি হবে? একটা আয়নিক ইমব্যালেন্স তৈরি হবে, তাই না? জি স্যার। বাইকার্বনেট যত বেশি আসবে, হ্যাঁ, আয়নিক ব্যালেন্স তোমার কি হবে? ইমব্যালেন্স হয়ে যাবে। আবার ওদিকে হাইড্রোজেন আয়ন পজিটিভ, সেটাও বেড়ে যাবে, যার কারণে তোমার আবার প্লাজমা থেকে সোডিয়াম ক্লোরাইড ভেঙে যে নেগেটিভ আয়ন যেটা ক্লোরাইড, তখন আবার আরবিসির মধ্যে ঢুকে যাবে। এটা কি কারণে ঢুকবে? মেক দ্য আয়নিক ব্যালেন্স, টু মেক দ্য আয়নিক ইকুইলিব্রিয়াম। তাহলে আয়নিক ইকুইলিব্রিয়াম করার জন্য তোমার ক্লোরাইড যেটা আসলো কোত্থেকে? প্লাজমার মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে, এই সোডিয়াম ক্লোরাইড তখন আবার ডিসোসিয়েশন হবে বা ভেঙে যাবে, তখন এর মধ্য থেকে তোমার ক্লোরাইড নেগেটিভ আয়ন যেটা ক্লোরাইডটা তোমার আবার সেলের মধ্যে ঢুকে যাবে। এর মাধ্যমে তোমার কি হলো? আয়নিক ব্যালেন্স তৈরি হবে, আয়নিক ইকুইলিব্রিয়াম তৈরি হবে। ঠিক আছে, তাহলে এই যে আয়নিক ব্যালেন্স করার জন্য ক্লোরাইড প্লাজমা থেকে আবার আরবিসির মধ্যে ঢুকবে, ঠিক আছে, এইটাকে বলা হয় ক্লোরাইড শিফট, অথবা বলা হয় হ্যামবার্গার ফেনোমেনন। তাহলে মুভমেন্ট অফ দি ক্লোরাইড আয়ন ইনটু দ্য ইরিথ্রোসাইট ইজ টার্ম ক্লোরাইড শিফট অর হ্যামবার্গার ফেনোমেনন। ঠিক আছে, তাহলে তোমরা যদি না বুঝতে পারো তাহলে আমরা যদি এইটা দেখি, এই ছবিটা, যেটা হলো ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার ফেনোমেনন বলা হয়। এখানে কি করছে আমি আগে বললাম যে এখানে এটা আমরা যদি বড়টা দেখি একবারে হোয়াইট কালারের, এটা হলো প্লাজমা, এটা হলো তোমার আরবিসি, রেড কালার আরবিসি। ঠিক আছে, আর পাশে হলো ইন্টারস্টিশিয়াল ফ্লুইড অর্থাৎ সেল থেকে অক্সিজেন তৈরি হয়, সেই অক্সিজেন তোমার ব্লাডের প্লাজমাতে ঢুকে, প্লাজমা থেকে আবার কি হয়? আরবিসিতে ঢুকে যায়। ঠিক আছে, আবার প্লাজমা থেকে আমরা কি পাই? এই যে ওয়াটার যেটা, সেটা আরবিসির মধ্যে আছে এবং প্লাজমা থেকেও আসতে পারে। তাহলে কি হলো এখানে? কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার টু মেক কার্বনিক অ্যাসিড, তাই না? কার্বনিক অ্যাসিড তৈরি হলো। এই কার্বনিক অ্যাসিড ইন প্রেজেন্স অফ কার্বনিক অ্যানহাইড্রেস, এই কার্বনিক অ্যানহাইড্রেসের উপস্থিতিতে এখানে কার্বনিক অ্যাসিড তৈরি হলো। এই কার্বনিক অ্যাসিড হলো ভেরি আনস্টেবল হওয়ার কারণে আবার ভেঙে যায় বাইকার্বনেট হিসাবে। দেখো এই বাইকার্বনেট, সো HCO3, এই বাইকার্বনেট তোমার বেরিয়ে আসে, আবার হাইড্রোজেন আয়ন ডিসোসিয়েশন হয়। তাহলে এই বাইকার্বনেট তোমার যত বেশি তৈরি হবে তত বেশি সে আরবিসি থেকে বের হয়ে আসবে। কোথায়? প্লাজমাতে বেরিয়ে আসলো, আরবিসি থেকে বেরিয়ে আসলো। এখন যত বেশি বের হবে তত নেগেটিভ আয়ন তোমার কমে যাবে। তাহলে নেগেটিভ আয়নের ব্যালেন্স করার জন্য এই সোডিয়াম ক্লোরাইড থেকে, প্লাজমার যে সোডিয়াম ক্লোরাইড আছে, এই সোডিয়াম ক্লোরাইড থেকে তোমার ক্লোরাইড যে আয়ন, এই ক্লোরাইড আয়ন তোমার আরবিসির মধ্যে ঢুকে যাবে। তাহলে এই যে ক্লোরাইড আয়ন শিফট করলো প্রত্যেকে প্লাজমা থেকে আরবিসিতে, ক্লোরাইড আয়ন শিফট করলো প্লাজমা থেকে আরবিসিতে, তাহলে এই জন্য এটাকে বলা হয় ক্লোরাইড শিফট। কি কারণ হলো? টু মেক দ্য আয়নিক ব্যালেন্স। কিসের ইমব্যালেন্স হয়েছিল? কি কারণে? বাইকার্বনেট তোমার আরবিসি থেকে বের হয়ে যাওয়ার কারণে। তাহলে আরবিসির যে আয়নিক ব্যালেন্স করার জন্য এই ক্লোরাইড আয়ন তোমার ঢুকে যাবে আরবিসিতে, এই জন্য এটাকে বলা হয় ক্লোরাইড শিফট। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় ক্লোরাইড শিফট, অথবা এটা আরেকটা নাম হলো হ্যামবার্গার ফেনোমেনন। ঠিক আছে, এখন বলো। হ্যাঁ বলো। হয়ে যাবে, আর হাইড্রোজেন থেকে যাবে সেলের ভিতরে, হ্যাঁ আরবিসিতে গেল, আর ক্লোরিন গিয়ে ওর সাথে অ্যাডজাস্ট হলে স্যার HCl তৈরি হবে না, তাহলে তো অ্যাসিডিক হয়ে যাবে। HCl যুক্ত হবে না রে, এটা এর হিমোগ্লোবিন বাফার হিসেবে এর সাথে সে নিউট্রালাইজ করবে।
ঠিক আছে? আরবিসির মধ্যে হিমোগ্লোবিন আছে না, হিমোগ্লোবিন বাফার হিসেবে আমরা যখন অ্যাসিড বেস বাফার করবো তখন আরো জানতে পারবো হিমোগ্লোবিনটা এখানে বাফার হিসেবে হাইড্রোজেন আয়নকে নিউট্রালাইজ করবে, HCl তৈরি করবে না রে। ঠিক আছে? আচ্ছা স্যার। করতে পারে, কিন্তু মেজর পোর্শন অফ হাইড্রোজেন আয়ন উইল বি নিউট্রালাইজ বাই হিমোগ্লোবিন বাফার। যেটা এখানে দেখতেছো না হিমোগ্লোবিন, এই যে হিমোগ্লোবিন HB, যেটা তোমার এটাকে নিউট্রালাইজ করে দিল হাইড্রোজেন আয়নকে, যাতে অ্যাসিড তৈরি করতে না পারে বেশি। হ্যাঁ, আর ক্লোরাইডটা হলে শুধুমাত্র ব্যালেন্স করার জন্য, আয়নিক ব্যালেন্স করার জন্য। আর বাইকার্বনেট যেটা প্লাজমাতে চলে আসলো সেটা সোডিয়ামের সাথে যুক্ত হয়ে সোডিয়াম বাইকার্বনেট তৈরি হলো, এটাও এক ধরনের বাফার। ঠিক আছে? জি স্যার। তাহলে আর কারো প্রশ্ন? স্যার ক্লোরাইডটা তাহলে কি ফ্রি অবস্থাতেই থাকবে? মোটামুটি ফ্রি থাকে, হ্যাঁ ফ্রি থাকবে। ওটা জাস্ট আয়নিক ব্যালেন্স ভিতরে যেন নেগেটিভ আয়ন বেশি তৈরি না হতে পারে, ফ্রি হিসেবেই থাকবে। অনেক সময় HCl তৈরি হতে পারে যদি দরকার পড়ে। তারপরে আর কারো? স্যার স্যার বলো বলো। স্যার কার্বনিক অ্যাসিডটা তো আনস্টেবল, তাই না? Right. তাহলে কার্বনিক অ্যাসিডটাকে আবার আলাদা করে দেখানো হয়েছে কেন, যেটাকে বলা হয়েছিল যেটা নেগলিজিবল? এটা আমরা আসলে জানি না, কিছু পরিমাণ হয়তো বা 0.5% কার্বনিক অ্যাসিড কন্টিনিউয়াস ট্রান্সপোর্টের মাধ্যমে হয়তো বা ঢুকতে পারে সেলের মধ্যে। ঠিক আছে? জি স্যার। অর্থাৎ এই রিঅ্যাকশন চলাকালীন সময়ে এখন মনে করো যে 0.1% অথবা 0.2% অথবা আরো কম 0.01% কার্বনিক অ্যাসিডও তোমার কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট হতে পারে, এটা একটা ধারণা করা হয়েছে, এই জন্য দেখানো হয়েছে। স্যার এটা কি আরবিসির ভিতরেই হবে? কোনটা? এই যে কার্বনিক অ্যাসিডের মাধ্যমে যেটা ট্রান্সপোর্ট হয়, যেটা হচ্ছে নেগলিজিবল, মানে এতই অল্প, তাহলে এটা কি ওই আরবিসির আরবিসির মধ্যেই ঢুকে, আরবিসি প্লাজমা তো অল্প কিছু হয়। ও জি স্যার। ঠিক আছে? আবার প্লাজমাতে আমরা বললাম যে অক্সিজেনের সাথে ডিজলভ হিসেবে কার্বনিক অ্যাসিড হিসেবে যেতে পারে। মেজর পোর্শনটা তোমরা মনে করো যে বাইকার্বনেট হিসেবে এটা ট্রান্সপোর্ট হয় কার্বন ডাইঅক্সাইডটা, আর হলো কার্বোমোনো কম্পাউন্ড হিসেবে হিমোগ্লোবিনের সাথে অথবা প্লাজমা প্রোটিনের সাথে মিলিত হয়েও সে ট্রান্সপোর্ট হতে পারে। আর দুটার কথা বলা হলে ওইটার পসিবিলিটি আছে যে কার্বনিক অ্যাসিড হিসেবে ট্রান্সপোর্ট হতে পারে, তো কত পার্সেন্ট একেবারে নেগলিজিবল, 0.1, 0.01 এরকম হতে পারে। ওকে স্যার। ঠিক আছে? ওকে স্যার। তাহলে আমরা আর 5 মিনিট পরে আমরা শেষ করে দিব, আমাদের সময় একবারে কাছে চলে আসে। আমরা কিছু টার্মিনোলজি শিখি বলি। হ্যাঁ, যেমন তোমাদের আসলে এখানে উপস্থিত থাকলে ভালো হতো, অফলাইনে হলে এটা কিছু জিনিস আছে অনলাইনে দেখানো কঠিন। যেমন একটা টার্ম আছে ইউপনিয়া, তোমরা আবার খেয়াল করো, ইউপনিয়া মানে হলো নর্মাল কোয়াইট ব্রিদিং। এই যে আমি কথা বলতেছি তোমরা দেখতেছো, হ্যাঁ, তোমাদের মনের অজান্তেই কিন্তু তোমাদের ব্রিদিং হচ্ছে, তাই না? রেসপিরেশন হচ্ছে, অর্থাৎ নর্মাল কোয়াইট ব্রিদিং, যেটা আমরা নর্মালি নিচ্ছি। ঠিক আছে? শ্বাস প্রশ্বাস নিচ্ছি আমরা, এটাকে আমরা বলি ইউপনিয়া। ইউপনিয়া, এটা হলো নর্মাল কোয়াইট ব্রিদিং। এটা সাধারণত তুমি যদি বাচ্চাদের দেখো, একেবারে ছোট নিউবর্ন বেবি, যখন তাদের দেখবা যে তাদের পেট উঠানামা করে রেসপিরেশনের সময়, হ্যাঁ, অ্যাবডোমেনটা উঠানামা করে, এটা হলো নর্মাল। ঠিক আছে? তাহলে নর্মাল কোয়াইট ব্রিদিং দেখার ইয়ে হলো, অথবা তুমি কোনো একটা গরিব লোক বলো, হ্যাঁ এখন গরিব লোকে বলবো, কারণ রাস্তায় যখন গরমের মধ্যে দেখবা শুয়ে থাকে, হ্যাঁ, খালি গায়ে, তবে দেখবা যে সে যখন তার রেসপিরেশন হয় তার পেট ওঠানামা করে, তাহলে এটা কিন্তু ইউপনিয়া, নর্মাল কোয়াইট ব্রিদিং। ঠিক আছে? তাহলে এখন আসো, তাহলে ডিফিকাল্ট ব্রিদিং হবে, কষ্টদায়ক ব্রিদিং কখন হবে, রেসপিরেশন কখন হবে, এটাকে আমরা বলি ডিসপনিয়া, অর্থাৎ ডিফিকাল্ট অর লেবার্ড ব্রিদিং। লেবার্ড মানে কষ্টদায়ক, ডিফিকাল্ট ব্রিদিং এটাকে আমরা বলি কোস্টাল ব্রিদিং, অথবা কোস্টাল ব্রিদিং বলা হয়, অথবা ডিসপনিয়া। কোস্টাল মানে হলো বুকের, হ্যাঁ, পাঁজরের, থোরাক্সের। কারো যদি তোমার বুক ওঠানামা করে রেসপিরেশন নিতে যে, হ্যাঁ, কোনো হাঁপানি রোগী দেখছো তোমরা, অ্যাজমা, তাই না? ইভেন এই যে করোনা পেশেন্ট যেগুলি আছে, হ্যাঁ, কারো যদি হাঁপানি হয়, অ্যাজমা যেটা আমরা বলি, তাদেরকে দেখবা তাদের কষ্টদায়ক রেসপিরেশন হয়।
তাদের শ্বাস প্রশ্বাসটা কষ্টদায়ক। কষ্টটা কিভাবে বুঝবা? যে তার বুক উঠানামা করে, তার চেস্ট উঠানামা করে, চেস্ট ব্রিদিং যেটা আমরা বলি। হ্যাঁ, তাহলে অ্যাবডোমিনাল ব্রিদিংটা আমরা বলবো নর্মাল ব্রিদিং, অর্থাৎ অ্যাবডোমেন উঠানামা করে নর্মাল, যেটা আমরা ইউপনিয়া বলি। আর ডিসপনিয়া হলো ডিফিকাল্ট লেবার ব্রিদিং, যেটা হলো অ্যাজমাটিক পেশেন্টের ক্ষেত্রে। অথবা শ্বাসকষ্ট হলে, শ্বাসকষ্ট কি হলে বুক উঠানামা করে। তাহলে যেই বাচ্চার দেখবা, একেবারে ছোট বাচ্চা দেখবা শুয়ে আছে, যদি বুক উঠানামা করে অর্থাৎ চেস্ট উঠানামা করে, তাহলে এটাকে আমরা কোস্টাল ব্রিদিং বলি। কোস্টাল, সিওএস, কোস্টাল ব্রিদিং অর্থাৎ রিপস উঠানামা করে, তাহলে দিস ইজ ডিফিকাল্ট ব্রিদিং। অথবা ডিসপনিয়া, ডিসপনিয়া, ডিওয়াইএস মানে হলো ডিফিকাল্ট, ডিওয়াইএস পিএনইএ। এই ডিসপনিয়া, স্পনিয়া মানে হলো ব্রিদিং, আর ডিস মানে হলো ডিফিকাল্ট, আর ইউপ মানে হলো নর্মাল, আর নিয়া মানে হলো ব্রিদিং। তাহলে ডিসনিয়া হলো ডিফিকাল্ট বা লেবার ব্রিদিং। বুঝতে পারছো? স্যার ওই স্যার নর্মাল রেসপিরেশনের সময় তো স্যার এই থোরাসিক কেসটা আছে, ওইটা স্যার প্রসারিত হয় আবার সংকুচিত হয় স্যার, তখন তো স্যার বুক ওঠানামা করে না স্যার? তুমি বাহ্যিক ভাবে তুমি দেখতে পাবা না, ঠিক আছে? বাহ্যিক ভাবে যখনই তোমার থোরাক্স বেশি ওঠানামা করে, অর্থাৎ যখন তোমার কষ্ট হয়, হ্যাঁ শ্বাসকষ্ট হয়, তখন বেশি ওঠানামা করবে। কিন্তু আমি বললাম যে তোমার একেবারে খালি চোখে দেখা যাবে না, এটা তো ওঠানামা করবেই। আমরা বলছি মেকানিজম অফ রেসপিরেশনের ক্ষেত্রে বড় হয় ছোট হয়, কিন্তু তুমি দূর থেকে খালি গায়ে থাকলেও তুমি এটা বুঝতে পারবে না, মানে আরেকজন বুঝতে পারবে না তোমাকে দেখে। তুমি তাহলে যদি তোমার অ্যাবডোমেন ওঠানামা করে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে দূর থেকে তুমি দেখো যে অ্যাবডোমেন খুব বেশি ওঠানামা করতেছে, তাহলে আমরা তাদেরকে বলবো তার অ্যাজমা আছে অথবা শ্বাসকষ্ট হচ্ছে। বুক তো ওঠানামা করবেই, কিন্তু তুমিও হয়তো বুঝতে পারো, তো আরেকজন তোমাকে দেখে, যেমন তুমি আমার সাথে কথা বলতেছো, আমি তোমাদের পড়াচ্ছি, আমার কিন্তু রেসপিরেশন হচ্ছে, বুক ওঠানামা করতেছে, কিন্তু এটা কিন্তু একেবারে কি বলে এই চোখে পড়ার মতো না। তাহলে চোখে পড়ার মতো আরেকজন দেখার মতো, সেটা হলো যদি বুক ওঠানামা করে, তাকে আমরা বলবো ডিসনিয়া বা কোস্টাল ব্রিদিং বলি। ঠিক আছে শিহাব, সাহেবুল সারা, তাই না? হ্যাঁ, তাহলে তারপরে আসো এপনিয়া। এ মানে হলো অ্যাবসেন্স, হ্যাঁ, এ মানে হলো অ্যাবসেন্স, ইপনিয়া মানে হলো রেসপিরেশন। অর্থাৎ হঠাৎ করে তোমার যদি ব্রিদিং বন্ধ হয়ে যায়, এটাকে বলে এ দিয়ে বোঝা যাবে এপনিয়া, ট্রানজিয়েন্ট সিজেশন অফ ব্রিদিং। ট্রানজিয়েন্ট সিজেশন যদি হয়, হঠাৎ করে তোমার ব্রিদিং বন্ধ হয়ে গেল, কি কারণ হতে পারে বলো তো? যেমন তোমার কোথাও কাঁদানে গ্যাস ছাড়ছে, হ্যাঁ, তুমি ওইখানে ছিলা, হ্যাঁ, অর্থাৎ টিয়ার সেল ওইখানে নিক্ষেপ করছে, তোমার নাক মুখ বন্ধ করে দিবা, হ্যাঁ, কিছুক্ষণের জন্য তোমার ব্রিদিং বন্ধ থাকবে মনের অজান্তেই, তাই না? তো হঠাৎ করে তুমি ইন্টেনশনালি তোমার ব্রিদিং বন্ধ করা, এটাকে বলে ট্রানজিয়েন্ট অর্থাৎ ক্ষণস্থায়ী সিজেশন অফ ব্রিদিং। আরেকটা হতে পারে তুমি ওই বাংলাদেশে অনেক জায়গায় আছে এটা, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, হ্যাঁ, নর্দমার পাশ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছ, হ্যাঁ, তাই না? দেখা গেল তুমি হঠাৎ করে এই কয়েক সেকেন্ডের জন্য ব্রিদিং বন্ধ করে রাখলাম, হ্যাঁ, ওই দুর্গন্ধ যাতে না যায়, এটাকে আমরা বলবো অ্যাপনিয়া। তাহলে অ্যাপনিয়াটা হলো তোমার ট্রানজিয়েন্ট সিজেশন অফ ব্রিদিং, হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে যাওয়া, বেশিক্ষণ বন্ধ হয়ে গেলে কিন্তু আবার মারা যাবে না, ঠিক আছে? তাহলে অ্যাপনিয়া হলো ট্রানজিয়েন্ট সিজেশন অফ ব্রিদিং। যদি কোনো কারণে তোমার এটা হতে পারে টিয়ার সেলের কারণে হতে পারে, হ্যাঁ, কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে, অথবা তীব্র গন্ধ আছে, তুমি কিছুক্ষণ অল্প সময়ের জন্য তুমি শ্বাস বন্ধ রাখলা, এটা হলো অ্যাপনিয়া। অর্থাৎ এ মানে অ্যাবসেন্স অফ ব্রিদিং, তাহলে ট্রানজিয়েন্ট সিজেশন অফ ব্রিদিং। তারপরে হলো পলিপনিয়া। পলিপনিয়া মানে ঘন ঘন শ্বাস নেওয়া, এটা বলে কন্টিনিউয়াস রেপিড ব্রিদিং। পেন্টিং বলা হয়। কুকুর সামারে দেখবা কুকুর আছে, হ্যাঁ, কুকুর দেখবা যে এই ঘন জিহ্বা বের করে এক জায়গায় বসে বা ইভেন দৌড়ের মধ্যেও জিহ্বা বের করে ঘন শ্বাস নিচ্ছে, তাই না? এটাকে বলা হয় পলিপনিয়া অথবা পেন্টিং। এটাকে বলা হয় পেন্টিং অথবা পলিপনিয়া, কন্টিনিউয়াস রেপিড ব্রিদিং। পলিপনিক একটা অ্যানিমেল আছে, অথবা পেন্টিং আরো একটা অ্যানিমেল আছে, কুকুর স্যার, আর কি? আর কোন প্রাণীর ক্ষেত্রে তোমরা নরমালি দেখো? স্যার মুরগির ক্ষেত্রে ব্রয়লার মুরগি, রাইট। অর্থাৎ এবং লেয়ারের ক্ষেত্রে তুমি যখন সামারে লেয়ার ফার্মে যাবা, দেখবেন যে হা করে মুরগি, হ্যাঁ, ঘন নিঃশ্বাস নিচ্ছে, এটা হলো পেন্টিং বা পলিপনিয়া।
তুমিও নিতে পারো। তুমি যদি এক্সারসাইজ করো, এক্সারসাইজ করে হঠাৎ করে থামে যাও, দেখবা তুমিও ঘন ঘন নিঃশ্বাস নিতে হবে। এটাকে আমরা পেন্ডিং বলবো বা পলিপনিয়া বলবো। ঠিক আছে, তারপরে আছে টাইডাল ভলিউম। টাইডাল ভলিউম, টাইডাল ভলিউম হলো the volume of air introduced into or expelled out from the lung with each respiratory cycle. এখানে রেসপিরেটরি সাইকেল বলতে আমরা ইনহেলেশন এক্সহেলেশন বলছি, অথবা ইন্সপাইরেশন এক্সপাইরেশন বলছি। অর্থাৎ একটা রেসপিরেটরি সাইকেলে কি পরিমাণ বাতাস তুমি ঢুকাইলা এবং কি পরিমাণ বাতাস তুমি বের করে দিলা, এটাকে আমরা বলবো টাইডাল ভলিউম। বুঝতে পারছো? এটা সাধারণত 500 মিলিলিটারের মতো হয় এয়ার। তাহলে টাইডাল ভলিউম হলো যে পরিমাণ বাতাস আমরা গ্রহণ করলাম অর্থাৎ ইন্সপাইরেশনের মাধ্যমে, এটা প্লাস যে পরিমাণ বাতাস আমরা বের করে দিলাম, এই দুইটা যদি যোগ করো তারপরে যে ভলিউমটা হবে এটাকে বললো টাইডাল ভলিউম। ঠিক আছে, the volume of air introduced into and expelled out from the lung with each respiratory cycle. টাইডাল ভলিউম বুঝতে পারছো তাহলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এক্সপাইরেটরি রেসপিরেটরি ভলিউম, রিজার্ভ ভলিউম, সরি এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, এটা হলো কি? অর্থাৎ এক্সপাইরেশনের সময়, ঠিক আছে, তুমি নরমাল ত্যাগ করলা এয়ার, অথবা যেটা করলাম আফটার নরমাল এক্সপাইরেশন, অর্থাৎ আমরা যদি এক্সপিরেশন করার পরে আরো যদি ফোর্সফুলি করি তাহলে কিছু বাতাস বেরোবে, তাই না? The volume of air that can be expelled out forcefully after normal expiration. নর্মাল এক্সপিরেশনের পরে, অর্থাৎ তুমি নিঃশ্বাস ছাড়ার পরেও আরো জোর করে যদি নিঃশ্বাস ছাড়তে যাও, যে পরিমাণ বাতাস বেরোবে সেটাকে বলবো এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। বুঝতে পারছো? অর্থাৎ নিঃশ্বাস ছাড়ার পরে, অর্থাৎ বাতাস ছাড়ার পরে আরো তুমি জোর করে বাতাস ছাড়লা লাঞ্চ থেকে, সেটা হলো এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। ওকে, তাহলে ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম হলো যে বাতাসটা তুমি আবার নিলা আফটার ইন্সপাইরেশন, অর্থাৎ তুমি একটা তো নর্মাল ইন্সপাইরেশন করোই, অর্থাৎ নর্মাল শ্বাস নেওয়ার পরে এরপরেও যতটুকু শ্বাস নিতে পারো, the volume of air that can be inspired forcefully after normal inspiration. ওকে, এটা বলে ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে আজকে আমরা আর বেশি পড়াবো না, আজকে এই পর্যন্তই, পরের ক্লাসে বাকিটা পড়বো। তাহলে আমরা আজকে কি বললাম, আমরা যদি আবার একটু দেখি যে আমরা রেসপিরেটরি মেমব্রেন করছি। হ্যাঁ, এই রেসপিরেটরি মেমব্রেন যেখান দিয়ে এক্সচেঞ্জ হয়, রেসপিরেটরি গ্যাস এক্সচেঞ্জ হয় কিভাবে? তোমার অক্সিজেন এই রেসপিরেটরি মেমব্রেন ভেদ করে আরবিসি তে ঢুকতেছে, আবার কিভাবে আরবিসি থেকে কার্বন ডাই অক্সাইড এই রেসপিরেটরি মেমব্রেন দিয়ে তোমার কোথায় লাং এলগুলিতে ঢুকতেছে, পরবর্তীতে অ্যাটমসফিয়ারে চলে যাবে। তাহলে এই যে রেসপিরেটরি মেমব্রেনের কথা আমরা বললাম, এই রেসপিরেটরি মেমব্রেনের 6টা লেয়ারের কথা বললাম। হ্যাঁ, এই 6টা লেয়ার ভেদ করে অক্সিজেন ঢুকবে, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাবে। রেসপিরেটরি মেমব্রেনের একটা ইম্পর্টেন্ট লেয়ারের কথা বললাম আমরা, সারফেক্টেন্ট। এই সারফেক্টেন্টের যে সারফেস অ্যাক্টিং এজেন্ট বলা হয়, সারফেস অ্যাক্টিং ম্যাটেরিয়াল, যেটা নিউমোসাইট 2 অথবা এই অ্যালভিওলার এপিথেলিয়াম টাইপ 2 সেল এবং ক্লারা সেল, এই দুই ধরনের সেল মূলত এই সারফেক্টেন্ট সিক্রেশন করে। এই সারফেক্টেন্টের কাজ হলো যে ইট রিডিউসেস দা সারফেস টেনশন অফ দি লাং এলভুলি, এলভুলির যে সারফেস টেনশনটাকে সে রিডিউস করে বা কন্ট্রোল করে, যার কারণে এটা আমাদের লাংস যাতে কোলাপস না হতে পারে, লাংসকে কোলাপসের থেকে প্রিভেন্ট করে। আরেকটা হলো আফটার বার্থ, অর্থাৎ বাচ্চা হওয়ার পরই যেন লাংসটা ইনফ্লেশন না হয়ে যায়, সেটাকে থেকেও রক্ষা করে। আরো একটা ফাংশনের কথা বলা হয়েছিল যে ইট কি করে, ডিফেন্স মেকানিজম, আমাদের বডির যে সেলগুলি আছে এর মাধ্যমে সে ডিফেন্স মেকানিজম মেনটেন করে। তারপরে আমরা পড়ছি গ্যাসেস ট্রান্সপোর্ট, অক্সিজেন ট্রান্সপোর্ট হয় দুই ভাবে, মেজর পোর্শন 97% ট্রান্সপোর্ট হয় অক্সিজেন হিমোগ্লোবিন হিসাবে, এবং 3% ট্রান্সপোর্ট হয় তোমার ফিজিক্যাল সলিউশন হিসাবে। ঠিক আছে, 97% অক্সিজেন ট্রান্সপোর্ট হয় যে অক্সিজেন হিমোগ্লোবিন হিসাবে, যেখানে আমরা কথা বললাম যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড, সরি অক্সিজেন এবং হিমোগ্লোবিনের যে ডিসোসিয়েশন অর্থাৎ স্যাচুরেশন ক্ষমতা হলো ম্যাক্সিমাম 97.5% ইন 100 মিলিমিটার মার্কারি অফ পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন। অক্সিজেনের এই প্রেসার যদি 100 মিলিমিটার মার্কারি থাকে তাহলে তার হিমোগ্লোবিনের যে অক্সিজেন স্যাচুরেশন ক্ষমতা সেটা হলো 97.5%। তারপরে আমরা বললাম কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে
কার্বন ডাই অক্সাইডে কি বললাম যে 4টা ফর্মে কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট করতে পারে। একটা হলো ফিজিক্যাল সলিউশন হিসেবে, যেটা ডিজলভ ফর্ম, কার্বনিক অ্যাসিড হিসেবে, বাইকার্বনেট হিসেবে, এবং ফাইনালি কার্ব অ্যামাইনো কম্পাউন্ড হিসেবেও ট্রান্সপোর্ট করতে পারে। ঠিক আছে, তারপরে আমরা বললাম এই ক্লোরাইড শিফট। ক্লোরাইড কেন শিফট করে আরবিসির মধ্যে, প্লাজমা থেকে কেন আরবিসির মধ্যে শিফট করে? কারণ হলো বাইকার্বনেটটা তখন আরবিসি থেকে বেরিয়ে আসে, যার কারণে আয়নিক ব্যালেন্স করার জন্য, আয়নিক ব্যালেন্স ধরে রাখার জন্য কার্বন ডাই অক্সাইড কি বলে আয়নিক ব্যালেন্স করার জন্য ক্লোরাইড তোমার আরবিসির মধ্যে ডুবে যায়। তারপরে আমরা কিছু টার্মিনোলজি বললাম, ইউপনিয়া, ডিসনিয়া, এপনিয়া, হ্যাঁ, পলিপনিয়া, টাইডাল পোলিয়াম, এক্সপার্টিরিজা পোলিয়াম, ইনস্পার্টিরিজা পোলিয়াম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদের আরো কিছু আমরা নতুন জিনিস পড়াবো, তারপর আমাদের রেসপিরেটরি সিস্টেম শেষ হয়ে যাবে। এখন বলো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আমরা যখন নরমাল শ্বাস প্রশ্বাস নেই তখন কিন্তু কিছু সময় পর পর দীর্ঘ শ্বাস নেই, তখন কিন্তু চেস্ট ওঠানামা করে প্লাস হচ্ছে অ্যাবডোমেন ওঠানামা করে। হ্যাঁ, এটা হতে তো ওটাকে বলেছিলেন যে হচ্ছে, বলো, আমি ওই তোমাদের এই বান্ধবীরটা উত্তর দিয়ে দেই। জি স্যার। এখন তুমি যদি অনেকক্ষণ ধরে দীর্ঘ শ্বাস দাও তাহলে তো স্বাভাবিকভাবেই তোমার চেস্ট, ওটাকে আমরা নরমালি বলবো, ওটাকে ইউপনিয়ার মধ্যেই করবো। ঠিক আছে, ওকে স্যার। হ্যাঁ বলো, এখন বলো শফিকুর রহমান নাকি সিয়ার বলো। জি স্যার। স্যার আপনি বলেছিলেন যে হচ্ছে ওই লেয়ারের কথা, যে হচ্ছে লেয়ার আর মেমব্রেন। আচ্ছা, শফিকুর রহমান একটু প্যাচ লাগে গেছে। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা নাই, গঠন করা হচ্ছে। হ্যাঁ, আমি যতটুকু বুঝতে পারছি, শোনো, এই তো রেসপিরেটরি যে মেমব্রেন এখানে। সিয়ার, তোমার কথাটা আমি ক্লিয়ার বুঝতে পারি না, যতটুকু আন্দাজ করতে পারছি তুমি বলতে চাচ্ছ যে মেমব্রেন এবং লেয়ার কি একই জিনিস? তুমি কি একটু ইয়াতে ইয়ে করতে পারবা? তোমার কিন্তু স্যার কথা বোঝা যাচ্ছে না। জি স্যার। আবার বলো স্যার। এখন স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে লেয়ার 6টা লেয়ার মিলে মেমব্রেন গঠন করা হচ্ছে, কিন্তু এই যে রেসপিরেটরি যেটা আমরা দেখলাম রেসপিরেটরি মেমব্রেন, এই 6টা লেয়ারের মধ্যে এপিথেলিয়াম মেমব্রেন কেন ইনক্লুড করা হয়েছে সেটা বললাম স্যার। কোন লেয়ারটা? এপিথেলিয়াল মেমব্রেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যালবুলার যে ওয়াল, যে লাইনিংটা, আমরা যদি হিস্টোলজি জানি যে অ্যালবুলিয়ার, তাই না? অ্যালবুলারের যে লাইনিং সেল আছে না, প্রথমে গ্যাসটা ঢুকবে প্রথম হলো ওই যে ফ্লুইড সারফেক্টেন্ট দিয়ে, তাই না? ফ্লুইড দিয়ে সারফেক্টেন্ট দিয়ে তারপরে অ্যালবুলার ইপিথেলিয়াম আছে, ওখানে একটা সেল আছে, সেল লাইন আছে। সেল লাইনের পরে হলো তোমার বেসমেন্ট মেমব্রেন আছে, তাই না? এই বেসমেন্ট মেমব্রেনের পরে আবার এই মাঝখানে একটা স্পেস আছে, এটা ইন্টারস্টিশিয়াল স্পেস বলি। তারপরে আরেকটা বেসমেন্ট আছে, সেটা হলো ক্যাপিলারি এন্ডোথেলিয়ামের। ঠিক আছে, তাহলে যখন ঢুকবে অ্যালবুলারের যে লাইনিং সেল, সেটাকে আমরা বলি অ্যালবুলার ইপিথেলিয়াম। তারপরে হলো এই একটা বেসমেন্ট মেমব্রেন থাকে, এই বেসমেন্ট মেমব্রেনের উপরেই তো লাইনিং থাকে সেলের, বেসমেন্ট মেমব্রেন। তারপরে থাকলো আবার দুটো মাঝখানে একটা স্পেস থাকবে, এই ইন্টারস্টিশিয়াল স্পেস থাকে। এই ইন্টারস্টিশিয়াল স্পেসের পরে আবার থাকলো কি ক্যাপিলারি, যেটা ব্লাড ক্যাপিলারি যে লাইনিং সেল। ঠিক আছে, এই লাইনিং সেলের কে আমরা বলি এন্ডোথেলিয়াম। তাহলে এটাকে বলা হয় ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেল অথবা ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। এই ক্যাপিলারি এন্ডোথেলিয়ামের আগে যেটা থাকার কথা সেটা হলো বেসমেন্ট মেমব্রেন। তাহলে ইন্টারস্টিশিয়াল স্পেসের পরে আবার বেসমেন্ট মেমব্রেন, আবার এন্ডোথেলিয়াল, ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। ঠিক আছে, তারপরে এই তো হয়ে গেল। জি স্যার, বুঝতে পারছি এখন। বলো, আর কারো প্রশ্ন? আর বলো। কুকুর যে জিভ বের করে অনেক সময় হাঁপায়, এটাকে কি প্যান্টিং বলা যাবে? রাইট, এটাই পেন্টিং। কখন হাঁপায়? দৌড়ানোর সময় অথবা তাপমাত্রা যখন বেড়ে যায় তখন এটাকে আমরা পেন্টিং বলি। রাইট, হ্যাঁ। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। ওকে, যদি ক্লাস না থাকে তাহলে আমরা আজকে এই পর্যন্তই। হ্যাঁ, তোমরা ভালো থেকো। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।